আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি 27 ক্লাস 11 দাদুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে মারুফ আছে, রুবি আক্তার আছে, সোনিয়া আছে, হাফসা আছে, রিজভি আছে, মিঠুন আছে, উম্মে হাবিবা আছে। হ্যাঁ, মারুফা জান্নাত, সিফাত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? এক সপ্তাহ পরে, একটা ছুটির পর আরেকটা ক্লাসে দেখা হয়ে গেল। এবং আমার যতটুকু মনে পড়ে, আমরা লাস্ট দিন আহ, কিভাবে 50 থেকে 55টা মৌলের নাম মনে রাখতে হয়, তাদের পারমাণবিক সংখ্যা কিভাবে বের করতে হয়, আমরা সেটা খুব ভালোভাবে শেষ করছিলাম, তাই না? হ্যাঁ, নির্বাচনের বন্ধ থাকবে, বেশ কয়েকদিন থাকবে। যেমন ধরো 12 তারিখ নির্বাচন, তো তাই না? তো 11, 12, 13, 11, 12, 13, 14, এই 4 দিন তোমাদের বন্ধ থাকবে। হ্যাঁ, হ্যাঁ তৃষা, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, ওই নির্বাচনের জন্য বন্ধ থাকবে, কারণ সবাই ধরো যে তার নিজের নির্বাচনী এলাকায় যে ভোট দিবে, তাই না? হ্যাঁ, ওই দিন ছিল একটা বেসিক ক্লাস। আজকেও আমরা মোটামুটি বেসিক টুকুই শিখবো, কারণ এই চ্যাপ্টার হিউজ একটা চ্যাপ্টার। আমরা 1, 2, 3 বা 4টা ক্লাসও একদম বেসিক নিতে পারি, বুঝছো? যেমন আজকের ক্লাসে আমরা শিখবো, আমরা আহ, গত ক্লাসে যা শিখছি তার কিছু এক্সাম্পল থাকবে, তার কিছু প্রয়োগ থাকবে, বুঝছো? যেমন আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করব আজকের ক্লাসে। এরপর আমরা দেখব যে বিভিন্ন ব্লক মৌলসমূহের কি কি বৈশিষ্ট্য আছে, বুঝছো? এই ব্লক মৌলসমূহের বৈশিষ্ট্য। আচ্ছা, হ্যাঁ, আজকে আমি 10 মিনিটের মতো সময় হাতে রাখবো, বুঝছো? ক্লাস শেষে আমি 10 মিনিটের মতো সময় হাতে রাখবো। তোমাদের ভাইয়া যত প্রশ্ন আছে আমি সব প্রশ্নের উত্তর করব, ঠিক আছে? ওই দিনের মতো 5 মিনিট না, আজকে একটু বেশি সময় রাখবো। সো আজকে আমরা আর কথা না বাড়িয়ে শুরু করে দেই। পর্ব 2 লিখো। চ্যাপ্টারের নাম লিখো, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্টস এন্ড কেমিক্যাল বন্ড। ইংরেজিটাও লিখে রাখবা, কেমিক্যাল প্রপার্টিজ, সরি, পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্টস এন্ড কেমিক্যাল বন্ড। আজকে হচ্ছে পর্ব 2। সো আজকের ক্লাসে আমরা, দাঁড়াও, আজকের ক্লাসে আমরা শিখবো, আই থিংক এটা তোমরা সবাই পারো। যদি না পারো বা কারো যদি জানা না থাকে, আমি দেখাই দিব, ঠিক আছে? আর যদি সবাই তোমরা বলো যে ভাই আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলের অবস্থান নির্ণয় করতে পারি, তাইলে আমি এটার সামনের দিকে আগাবো না, ঠিক আছে? আমি অন্য টপিকে চলে যাব, সেটা হচ্ছে মৌলের বিভিন্ন গ্রুপের সাধারণ ধর্মাবলী। এখন তোমরা আমাকে জানাবা যে তোমরা কি অবস্থান নির্ণয় করতে পারো কিনা। ভাই আগের ক্লাসটা করতে পারিনি, যারা আগের ক্লাসটা করতে পারোনি তোমরা অবশ্যই আগের ক্লাসটা করবা, কারণ ওইটা ছিল একটা দুর্দান্ত একটা ক্লাস, বেসিক একটা ক্লাস। সো ওইটা অবশ্যই দেখবা। পর্যায় সারণীর একটা বিস্তারিত ধারণা আমরা নিয়ে নিছিলাম আগের ক্লাসেই। আচ্ছা, হ্যাঁ, সবাই পারো, দু একজন আবার পারো না, ঠিক আছে, ভুলে গেছো, সমস্যা নাই, আমি দেখায় দিচ্ছি, জাস্ট 5 মিনিট লাগবে। তো আমাদের প্রথম টপিক হলো ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। যেমন আমরা গত ক্লাসে বলছিলাম, দেখো আমাদের গ্রুপ আছে 18টা। খুব মনোযোগ। আমরা জানি যারা তোমরা পারো ভাইয়া জাস্ট 3টা মিনিট সময় দাও, তাইলে হয়ে যাবে। যারা পারে না তাদের জন্য তোমরা একটু স্যাক্রিফাইস করো। দেখো, গ্রুপ 1 থেকে 18 পর্যন্ত 18টা গ্রুপ আছে, উল্লম্ব গ্রুপ, তাই না? এবং তারা প্রত্যেকে সমধর্মী, সমধর্মী মৌল। যারা একই গ্রুপে আছে তারা প্রত্যেকে সমধর্মীয় বিশিষ্ট। এরপরে আমরা বলছিলাম যে এই 18টা গ্রুপের মধ্যে আবার 2টা সাব রিজিয়ন আছে। একটা হচ্ছে তোমার এ সাব রিজিয়ন, যার মধ্যে আছে গ্রুপ 1, 2, তারপরে হচ্ছে তোমার 13 থেকে 18। এরা হচ্ছে এ সাব রিজিয়নের, যারা গত ক্লাসে ছিল তোমরা একটু মিলায় নাও। আর বি সাব রিজিয়ন হইল তোমার ডি এবং এফ ব্লক মৌলসমূহ, যেমন 3 থেকে 12, 3 থেকে 12তে যারা আছে তারা। এবং সবথেকে মজার বিষয় হলো পর্যায় 6 এবং 7, খেয়াল করে দেখো, পর্যায় 6 এবং 7 এদেরকে আমরা বলছিলাম অতি দীর্ঘ পর্যায়। কারণ কি ভাইয়া? কারণ 18টা গ্রুপের মধ্যে 32টা মৌল আছে।
কারণ 18টা গ্রুপের মধ্যে 32টা মৌল আছে। কেমনে সম্ভব? ভাই এইভাবে সম্ভব। দেখো পর্যায় 6 এবং 7 গ্রুপ 3, পর্যায় 6 এবং 7 গ্রুপ 3। দেখো আজকে কিছু এমসিকিউ সলভ করাবো, সেই এমসিকিউ এর মধ্যে আমি এই প্রশ্নটা করব যে পর্যায় 6 গ্রুপ 3 কোন মৌলটা অবস্থিত। পর্যায় 6 গ্রুপ 3, পর্যায় 6 গ্রুপ 3 সেখানে কোন মৌলটা অবস্থিত। তো তোমরা অ্যান্সার করবা ভাইয়া এখানে ল্যান্থানাম নামে একটা মৌল অবস্থিত। তার নিচে কোনটা অবস্থিত? সেটা হলো অ্যাক্টিনিয়াম, সেটা হলো অ্যাক্টিনিয়াম। এবং নট অনলি ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম, ল্যান্থানাম ছাড়াও আরো 14টা মৌল আছে জাস্ট এই একটা জায়গাতে, জাস্ট এই একটা জায়গাতে। সেম ভাবে ঠিক এই জায়গাটায় অ্যাক্টিনিয়াম ছাড়াও আরো 14টা মৌল আছে। সো জাস্ট এই দুইটা জায়গাতেই টোটাল 30টা মৌল আছে। মিলায় দেখো টোটাল 30 সংখ্যক এলিমেন্টস এই দুইটা জায়গাতে আছে, 15টা 15টা করে। এখন ল্যান্থানামের পারমাণবিক সংখ্যা মনে রাখবা 57, অ্যাক্টিনিয়ামের 89 এবং থোরিয়ামের হচ্ছে 90। এই তিনটাই তো মনে রাখতে হবে, বুঝছো? কারণ এই তিনটা ডি ব্লক মৌল এবং ডিরেক্ট মেডিকেলে প্রশ্ন আসে পর্যায় 6 গ্রুপ 3 কোন মৌলটা অবস্থিত এবং তার পারমাণবিক সংখ্যা কত, বুঝছো? এইভাবেই প্রশ্ন আসে, মনে রাখো, লিখে রাখো, আমরা প্রশ্ন দেখাবো আজকে ক্লাস শেষে। এরপরে পর্যায় 7 গ্রুপ 3 কোন মৌলটা অবস্থিত, তার পারমাণবিক সংখ্যা কত, প্রথম মৌলটার পারমাণবিক সংখ্যা কত। সো ভাইয়া এটা হচ্ছে অ্যাক্টিনিয়াম, যার পারমাণবিক সংখ্যা হলো 89, যার পারমাণবিক সংখ্যা হলো 89, এবং তার ঠিক পাশেই আছে থোরিয়াম, যার পারমাণবিক সংখ্যা 90। ঠিক আছে, এইভাবে একটু মনে রাখো, এইভাবে মনে রাখো, ঠিক আছে। এবং এই তিনটা ছিল ডি ব্লক মৌল। এইবার চলেন আমরা একটু ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কিভাবে মৌলের অবস্থান নির্ণয় করতে হয় সেটা আমরা দেখে নেই। যেমন আমরা জানি এস ব্লক মৌলের ক্ষেত্রে লিখে রাখো, এস ব্লক মৌল তারা কোথায় থাকে? আমরা প্রত্যেকে জানি তারা গ্রুপ 1, গ্রুপ 2 এবং 18 নাম্বার গ্রুপের হিলিয়াম, এই 14টা হলো এস ব্লক মৌল। এবং তাদের ক্ষেত্রে আমরা যখন দেখব ইলেকট্রন বিন্যাসটা, যেমন সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা প্রত্যেকে জানি, সোডিয়ামের ইলেকট্রন আছে 11টা। সো 1s2, 2s2, 2p6 আর হলো 3s1। সো সর্বশেষ ইলেকট্রনটা যদি এস অরবিটালে প্রবেশ করে তাইলে সেই ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। লিখে রাখো, এইভাবে শর্টকাটে লিখে রাখো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, 9-10 ইম্পর্টেন্ট ছিল। আর সর্বশেষ যে কক্ষপথ, এটাই হলো তার পর্যায় সংখ্যা, এটাই হলো তার পর্যায় সংখ্যা। ঠিক আছে, আর শুধুমাত্র হিলিয়ামটা 18 নাম্বার গ্রুপে অবস্থিত, 18 নং গ্রুপে অবস্থিত। ঠিক আছে, এই হিলিয়ামটা হলো 18 নং গ্রুপে অবস্থিত। তো আমরা যদি আরেকটা দেখি স্ট্রনশিয়াম, তোমাদেরকে বলতে হবে স্ট্রনশিয়ামের পারমাণবিক সংখ্যা কত। প্রশ্ন করা হইলো স্ট্রনশিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। দেখো প্রশ্ন লিখলাম স্ট্রনশিয়ামের ইলেকট্রন বিন্যাস কত, তোমাকে এটা বলা হইলো না। ভর সংখ্যা মুখস্থ করতে হয় না সবগুলার, ভর তুমি জিঙ্ক পর্যন্ত মুখস্থ রাখো তাইলেই হবে। এই তো মাসুমা বলে দিছে 38, নুসরাত বলে দিল, মারিয়া বলে দিল 38। ইয়েস, তাসনুভা, অর্পি, মাহিদ আবার ভুল বলে ফেলছে রে। আচ্ছা, সো আমরা দেখি স্ট্রনশিয়ামের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা কত। তো এটার জন্য আমাদের একটা টেকনিক জানা আছে। যেমন ভাই স্ট্রনশিয়াম কোথায় থাকে? স্ট্রনশিয়াম থাকে শরিয়ার মধ্যে, যে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাইরে রাখো, তাই না? এখানেই তো আছে, এইখানে স্ট্রনশিয়ামটা আছে। সো আমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করি? দেখো বেরিলিয়াম 4, এর সাথে 8 যুক্ত করলে হয় 12, 12 সাথে আরো 8 যুক্ত করলে হয় 20। সো তোমার 8, 8, 18, 18, 32, তাই না? গ্রুপ 2 এর জন্য এইভাবে তো যোগ করি। তো তার সাথে আমরা এবার 18 যুক্ত করব। দেখো দুইটা 8 যুক্ত করে ফেলছি, এবার আমাদের কাজ হচ্ছে 18 যুক্ত করা। সো 20 এর সাথে 18 যুক্ত করলে হবে 38। এই তো স্ট্রনশিয়াম পেয়ে গেছি 38, স্ট্রনশিয়াম হলো 38। এইবার আমরা ইলেকট্রন বিন্যাস করি। তো আমরা সবাই জানি আর্গন পর্যন্ত একদম হুবহু সেম 18টা ইলেকট্রন,
ইজি। আর্গন পর্যন্ত যেটা, ইভেন ক্রিপ্টন পর্যন্ত আমরা বের করতে পারি। ক্রিপ্টন তুমি আর্গন পর্যন্তই রাখো। সো 3s2 3p6, তারপরে তোমার 4s2 3d10, তাহলে 18 আর 2 হলো 20, আর 10 30, তারপরে 4p6 36, 4p6 এর পরে চলে যাবে ডিরেক্ট কত, 2 3 4 5, 5s2 5s2। তো আমরা 4d তে না যে 5s এ যাব, তাই না ভাইয়া? 4d তে না যে 5s এ যাব, কারণ হইলো 4d এর শক্তি 5s এর চেয়ে বেশি। 4d এর শক্তি কি 5s এর চেয়ে বেশি। হ্যাঁ, সবার মেসেজ আমি দেখতে পাচ্ছি, বাট সময় ছাড়া, মানে প্রয়োজন ছাড়া আমি কারোর মেসেজের উত্তর করব না আপাতত, ঠিক আছে? কারণ আমি একটা টপিক পড়াচ্ছি। ওকে, সো খেয়াল করে দেখো, আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস বের করে ফেলছি। এগুলা পরীক্ষায় আসে, এইভাবে আসে। সো তোমাকে প্রথমেই জানতে হবে তার পারমাণবিক সংখ্যা কত। সো আমরা পারমাণবিক সংখ্যা বের করছি, ইলেকট্রন বিন্যাস করে ফেললাম। এবার আমাকে বলো স্ট্রনশিয়াম কত নাম্বার গ্রুপের কত নাম্বার পর্যায়ে থাকে, বলো। তাই না, তাই না? দারুণ জিনিস না এটা? n প্লাস, হ্যাঁ মাহিদ ঠিক আছে, n প্লাস এল এর মান 4d এর বেশি, তাই 4d তে ইলেকট্রন না যেয়ে 5s এ যাবে। হ্যাঁ, যোজ্যতা মানে হলো কতগুলা বেজোর ইলেকট্রন আছে সেটা। হ্যাঁ, নাজিফা বলছে গ্রুপ 2 তে থাকে। ইয়েস, কত নাম্বার পর্যায়ে থাকে? 5 নাম্বার পর্যায়ে থাকে, সেরা। সো আমরা পেয়ে গেলাম s অরবিটালে যতগুলো ইলেকট্রন প্রবেশ করে সেটাই হলো তার গ্রুপ সংখ্যা, সেটাই হলো তার গ্রুপ সংখ্যা। আর সর্বশেষ পর্যায় সংখ্যাটাই হলো, সরি, সর্বশেষ যে শক্তি স্তর আছে সেটাই হলো পর্যায় সংখ্যা। পেয়ে গেলাম। ইজি, একদম ইজি। সবাই লিখো, লেখা শেষ করে ডান লিখো, তারপর আমি এর পরের পেজে যাব। সবাই ডান লিখো। আব্দুর রহমান, তুমি এখন মাত্র আসছো? যদি গতকালকের ক্লাসটা করে থাকো তাইলে ঠিক আছে, সমস্যা নাই। আর যদি প্রথম ক্লাস কেউ না করে থাকো, প্লিজ তোমরা প্রথম ক্লাসটা দেখে তারপরে এটা দেখবা, তোমার জন্য ইজিয়ার হবে, প্লাস ভালো লাগবে। আর এতটুকু লিখতে লিখতে বলে দিচ্ছি, ক্লাস শেষে পুরো ক্লাসের একটা সামারি হবে, তারপরে তোমাদের যত প্রশ্ন আছে এই চ্যাপ্টার রিলেটেড, এই চ্যাপ্টার বাইরে, বা তোমাদের স্বাস্থ্য সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, ঔষধপাতি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, আমার নলেজে যতটুকু আছে রেফারেন্স সহ আমি সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে। হ্যাঁ, আর্গন কেন লিখছি? কারণ 1s2 2s2 2p6 3s2 3p6 এত কষ্ট করে না বারবার লিখতে হয় না, বুঝছো? তুমি আগের কোন একটা নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের এইভাবে লিখে ফেলতে পারো ইলেকট্রন বিন্যাসটা, তো তাইলে তোমাকে আর এত বিস্তারিত লিখতে হবে না। এটা একটা টেকনিক। এবার আমরা যাচ্ছি পি ব্লক মৌলের কাছে। আমরা জানি পি ব্লক মৌলসমূহ হইল তারা যাদের সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করে। সো আমরা প্রত্যেকে জানি পি ব্লক মৌল আছে গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত, গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত, শুধুমাত্র হিলিয়াম বাদে, তাই না? এটা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, হিলিয়াম বাদে। সো 6 6 36টা মৌল এখানে থাকবে, 36। এই 36টা মৌল আমরা একদম ঝাঁঝরা করে ফেলছিলাম ছন্দ দিয়ে, ছন্দ দিয়ে আমরা মুখস্থ করছিলাম। তো তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন হইল, কাকে বলবো? সেলেনিয়াম। সেলেনিয়াম, এই সেলেনিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, নির্ণয় করো, এবং এর অবস্থান নির্ণয় করো। সেলেনিয়ামের অবস্থান নির্ণয় করো। সো ভাইয়া, অবস্থান নির্ণয় করার জন্য ইলেকট্রন বিন্যাস লাগবে, আর ইলেকট্রন বিন্যাসের জন্য পারমাণবিক সংখ্যা লাগবে। মাসুমা বলে দিছে শুরুতেই, মাহিদ বলেছে সঠিক উত্তর, ঠিক আছে। সো আমরা সেলেনিয়াম খুঁজে বের করব শুরুতেই। সো সেলেনিয়াম কোথায় আছে? তোমরা এইভাবে চিন্তা করবা, সেলেনিয়াম সে সে সে, তাই না? তার মানে এটা মনে হয় যে ও এস এস ই, এসএসসি তে আছে, ও এস এস ই তে পড়লেই লাভ, তাই না? সো সেলেনিয়াম আছে অক্সিজেন গ্রুপের মধ্যে, চালকোজেন। সো এবার আমরা তাদের পারমাণবিক সংখ্যা নির্ণয় করি। দেখো অক্সিজেনের 8 আমরা সবাই জানি,
সো দ্বিতীয়র পর থেকে আমরা এইভাবে হিসাব করি যে 8, 18, 18, 18, 32, 32, তাই না? গ্রুপ 13 থেকে যখন আমরা কাউন্টিং শুরু করি তখন প্রথম দুইটা সংখ্যা বাদ দেই, 2 আর 8 বাদ দেই। সো 8, 18, 32, 32 এরকম থাকে। সো ভাই আমরা 8 এর সাথে 8 যুক্ত করি, পেয়ে যাব 16। এই 16 এর সাথে আমরা 18 যুক্ত করব, 16 আর 18 কত হয়? 34। এই 34 এর সাথে যদি আরো 18 যুক্ত করি তাইলে পেয়ে যাব 52। 52 এর সাথে যদি আমরা 32 যুক্ত করি তাইলে আমরা পেয়ে যাব 84। আর তার সাথে আরো যদি আমরা 32 যুক্ত করি তাহলে পেয়ে যাব 116। তাহলে দেখো আমরা প্রত্যেকের পারমাণবিক সংখ্যা পেয়ে গেলাম তথা ইলেকট্রন সংখ্যা পেয়ে গেলাম। তো সেলেনিয়ামের ইলেকট্রন আছে 34টা। ভাইয়ারে 34টা যদি থাকে, এবার আমরা দেখব ইলেকট্রন বিন্যাস। সো 18টা তো আর্গনের সাথে মিলে যাচ্ছে, তাই আমি আর্গন লিখে রাখলাম 18টা ইলেকট্রন। সো 18টা নিয়ে আমাদের আর চিন্তা নাই, 3s2 3p6 পর্যন্ত আর কোনো চিন্তা নাই। সো এবার আমরা যাব 3d এর কাছে, তাই না? 3d10, তারপরে 4s2 4p। এবার আমরা দেখব 4p কত হবে। দেখো ভাইয়া 18 সাথে 10 যুক্ত করলে হবে 28, আর 2 30, 30। সো 30 এর সাথে আর মনে হয় 4টা দিলেই হবে, এই তো আর 4টা দিলেই হবে। সো 4p4, 4p4। তো এই পি ব্লক মৌলের ক্ষেত্রে, পি ব্লক মৌলের ক্ষেত্রে অবস্থান কি হবে? তার গ্রুপ সংখ্যা হবে সরি আজকে আমার গলাটা একটু ভাঙা, তার গ্রুপ সংখ্যা হবে সর্বশেষ কক্ষপথে বা যোজ্যতা ইলেকট্রন যতগুলো আছে, সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে তাদেরকে আমরা বলি যোজ্যতা ইলেকট্রন। ভাইয়ারে সেই যোজ্যতা ইলেকট্রনের সাথে আমরা 10 যোগ করব, 10 যোগ করব। এর কারণ কি ভাইয়া? 10 যোগ করার কারণ হচ্ছে 3 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ এই 10টা গ্রুপ মাঝখানে ব্যবধান আছে। ব্যবধান থাকার কারণে এই 10 আমরা যোগ করে দিচ্ছি, বুঝা গেল? তাইলে আমরা দেখি যোজ্যতা ইলেকট্রন কয়টা আছে? 4s আছে 2টা, 4p তে আছে 4টা, সুতরাং 2 যোগ 4 6। সো 6 যোগ 10 সমান হইল 16, পেয়ে গেছি। আর পর্যায় সংখ্যা কি হবে? পর্যায় সংখ্যা পর্যায় সংখ্যা হবে সর্বশেষ যে কক্ষপথ আছে সেটা, সর্বশেষ কক্ষপথ তথা যোজ্যতা স্তর, যোজ্যতা স্তর, যোজ্যতা স্তরটাই হবে পর্যায় সংখ্যা। এটা আমরা সবাই জানি, সবাই লিখে ফেলো, ঝটপট করে লিখে ফেলো। আমরা আরেকটা তোমাদেরকে প্র্যাকটিস করতে দিব, তোমাদেরকে আমি আরেকটা প্র্যাকটিস করতে দিব। হ্যাঁ ডান লিখো, সবার যদি লেখা শেষ হয় আমি আরেকটা প্র্যাকটিস করতে দিব। নির্বাচনের সময় ক্লাস হবে না ভাইয়া, নির্বাচনের সময় ক্লাস হবে না, কারণ আমি যাব না, ভোট দিতে যাব না। আমিও তো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাব ভোট দেওয়ার জন্য। এবং অবশ্যই ভোট দেওয়ার আগে তোমরা চিন্তা করবা যে কোন প্রার্থীটা দুর্নীতি করবে না, দুর্নীতি করবে না যে মানুষটা, তোমরা তাকেই ভোট দিবা। কারণ বাংলাদেশের উন্নয়নের সব থেকে বড় বাধা হইল দুর্নীতি। ঠিক আছে? যে মানুষটা সৎ, সেই সৎ মানুষটাকে ভোট দিবা। ঠিক আছে? না আমি কোন দল এটা আমি ডিরেক্ট বলবো না, কারণ প্রত্যেকের মনের মধ্যে তার প্রিয় দলটা আছে, তাই না? সো তোমরা ডিসাইড করবা, একটু বড়দের সাথে কথা বলবা, ফ্যামিলির সবার সাথে কথা বলবা যে কোন মানুষটা দুর্নীতি করবে না অ্যাটলিস্ট, বুঝছো? বাংলাদেশের পক্ষে, এই মানুষের পক্ষে কারা কথা বলবে, চাঁদাবাজি কারা করবে না, বুঝছো? তাদেরকে আমরা ভোট দিব। ওকে, ও তোমরা তো এখনো ভোটারই হও নাই, আহা। ওকে, সো যারা বুঝো নাই দেখো, যোজ্যতা স্তরে যতগুলো ইলেকট্রন আছে তাদেরকে আমরা বলি যোজ্যতা ইলেকট্রন প্লাস 10, তার সাথে 10 যোগ করতে হবে। ঠিক আছে? সো পি ব্লকের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন প্লাস হইল 10, এই কাজটা করতে হবে। তারপরে তোমাদের জন্য একটা কাজ, ইন্ডিয়াম, ইন্ডিয়ামের অবস্থান খুঁজে বের করো। ইন্ডিয়াম, শুরুতে কাজ হচ্ছে ইন্ডিয়ামের পারমাণবিক সংখ্যা খুঁজে বের করা। আর পারমাণবিক সংখ্যা মানে হলো ইলেকট্রন সংখ্যা, সেই ইলেকট্রন সংখ্যার বেসিসে তোমরা ইলেকট্রন বিন্যাস করবা। চটপট করে ফেলো। ইন্ডিয়াম, এগুলো অ্যাডমিশনে আসে। আমি এখন যে প্র্যাকটিস গুলা করাচ্ছি ভাইয়া, এগুলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসে, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসে।
ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আসে, এটাকে আমরা শর্টকাটে ইএটি বলতে পারি। ইএটি, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে এরকম প্রশ্ন আসে, বড় বড় মৌল দিয়ে বলবে যে এটা ইলেকট্রন বিন্যাস করো, ঠিক আছে? আচ্ছা, মাসুমা বলে ফেলছো না? হ্যাঁ, ঠিক আছে। হুম, হ্যাঁ, তোমরা অনেকেই সঠিক উত্তর করছো। আজমাইন, প্রতিভা, তারপরে হচ্ছে জান্নাতুল ফিরদাউস, তাইয়েবা, না তাইয়েবা ভুল হয়ে গেল তো, ঐশ্বরিয়া দেব, আব্দুল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। আহ ভাই আপনি কি হ্যাঁ, গণভোটে 100% ইয়েস। কারণ গণভোটে যদি না ভোট জয়যুক্ত হয়, না ভোটে যদি ভোট বেশি পড়ে, তাইলে এই যে 1400 মানুষের জীবন, এত বড় একটা অভ্যুত্থান হইলো, সবকিছুই তোমার মানে বৃথা হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ, তন্ময়, ঠিক আছে। 49 তোমরা পারছো তাই না? 49, এটা হলো 49। তো ভাই আমরা কেমনে বের করলাম? তো ইন্ডিয়া কোথায় আছে এই প্রশ্নই হলো, মানে করতে হবে ইন্ডিয়ামটা কোথায় আছে। তো ইন্ডিয়াম তো মনে হয় এইখানে আছে তাই না? যে বাংলাদেশের আওয়ামী লীগ গেল ইন্ডিয়া ট্যুরে নাচতে, তারা নাচতে গেল তাই না? নাচতে গেল, গাইতে গেল। আচ্ছা, তো এইখানে আছে। তো বরণের 5 আমরা সবাই জানি, 5-এর সাথে 8 যুক্ত করলে 13, এই 13-এর সাথে 18 যুক্ত করলে 31, এই 31-এর সাথে আরো 18 যুক্ত করলে হবে 49, 49-এর সাথে 32 যুক্ত করলে হবে 81, আর 81-এর সাথে 32 যুক্ত করলে হবে 113। সেটা আমরা সবাই জানি। ইন্ডিয়াম পেয়ে গেছি। ইন্ডিয়ামের 49টা ইলেকট্রন আছে, আমরা এটা খুঁজে বের করলাম। সো এবার আমরা একটা কাজ করতে পারি ভাইয়া, যে ক্রিপ্টনের 36টা ইলেকট্রন আছে তাই না? ক্রিপ্টনের ইলেকট্রন আছে 36টা। তো তুমি চাইলে এইভাবেও করতে পারো যে ক্রিপ্টন পর্যন্ত 36টা আছে, আর যদি কঠিন মনে হয় তাহলে আর্গন পর্যন্তই রাখো, আর্গন পর্যন্তই রাখো। আর্গন পর্যন্ত আছে 18টা। তোমরা সবাই করছো আশা করি। তাই ছুটি থাকবে মনে হয় 3 দিন অথবা 4 দিন, জানাই দেওয়া হবে, জানাই দেওয়া হবে। 11, 12, 13 এই 3 দিন ছুটি থাকতে পারে, মানে শিওর ধরে নাও। আচ্ছা, 18 3s2 3p6 পর্যন্ত গেল। তারপরে ভাইয়া 3d10, তারপরে কি 4s2, এই কেউ কি বের করছো? ইয়েস, সানায়া বলছে, ঠিক আছে ভাইয়া। পর্যায় 5 গ্রুপ 13, ঠিক আছে। মারুফ, ঠিক আছে। তামিমা, ঠিক আছে, তোমরা সবাই সঠিক লিখছো। আচ্ছা, 28, 30, 4p6 হয়ে গেল 36। 4p6 এর পরে আমরা জানি, 4p6 এর পরে আমরা কই যাব? 5s2, 38, 38, 5s2 এর পরে 4d10, 4d10 তাই না? 48, তারপরে 5s এর পরে 5p1, 5p1। আচ্ছা, তাইলে আমরা এবার গ্রুপ সংখ্যাটা নির্ণয় করি। আমাকে বলো, যোজ্যতা স্তরে টোটাল ইলেকট্রন কয়টা আছে? যোজ্যতা ইলেকট্রন কয়টা আছে? এই বাচ্চারা বলেন, যোজ্যতা ইলেকট্রন কয়টা আছে? যোজ্যতা ইলেকট্রন কয়টা আছে? যোজ্যতা ইলেকট্রন বলো বলো বলো। নুসরাত ঠিক বলছে, ইয়েস, 3টা। হ্যাঁ, নুসরাতুল মিম ঠিক বলেছে, তারপরে তামিমা আক্তার ঠিক বলেছে, মাহিদুল ঠিক বলেছে। ভাই এগুলো এসএসসি তে অনেক করা হয়েছে, দাঁড়াও না ভাইয়া, একটু প্র্যাকটিস করো না, বড় বড় মৌলগুলা সবার জন্যই তো লাগবে। হ্যাঁ, ঠিক আছে, 3টা। কেমনে 3টা? এই তো 5s এ আছে 2টা, 5p তে আছে একটা। সো যোজ্যতা স্তর হলো 5 নাম্বার স্তর। সো টোটাল 3টা আছে, 3 যোগ 10 সমান হলো 13, 13। আর তোমাদের যথেষ্ট ক্লাস হবে এই চ্যাপ্টারের উপরে, প্রায় 15-16টা ক্লাস হবে, সো টেনশনের কিছু নাই। এরপরে পর্যায় সংখ্যা হলো যোজ্যতা স্তর, এই তো 5। পঞ্চম পর্যায়ের 13 নম্বর গ্রুপে আছে, পঞ্চম পর্যায়ের 13 নম্বর গ্রুপে আছে, তাই না? ইলেকট্রন বিন্যাস লেখার সময় গ্রুপ 18 এর মৌল বাদ দিয়ে কি অন্য গ্রুপের মৌল ব্যবহার করা যাবে? না, না, 18 বাদ দিয়ে অন্য গ্রুপের মৌল ব্যবহার করা যাবে না, তোমাকে 18 এর মৌলগুলাই ব্যবহার করতে হবে, এটাই নিয়ম। তো আমরা এটাও বুঝলাম পি ব্লক কেমনে বের করতে হয়। এরপর আমরা দেখব ডি ব্লক। ডি ব্লক দেখো, তো ডি ব্লক মৌল কারা? ডি ব্লক মৌল হইলো যাদের সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করে। তো তারা হইলো গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত, এখানে টোটাল 10টা আছে।
প্লাস এর সাথে থোরিয়ামটাও অ্যাড হবে। তো এখানে আমরা দেখতে পাই 4 × 10 40 প্লাস 1 41টা মৌল আছে, তাই না? আমরা সবাই জানি সেটা। সো তার ক্ষেত্রে যেটা হবে, পর্যায় সংখ্যাটা যোজ্যতা স্তর, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। পর্যায়টা হলো অলওয়েজ যোজ্যতা স্তর, সর্বশেষ স্তরটাকে আমরা বলি যোজ্যতা স্তর। আর গ্রুপ সংখ্যাটা একটু চিন্তা করতে হয়। গ্রুপ সংখ্যাটা হবে তোমার ডি ইলেকট্রন যতগুলো আছে, ডি অরবিটালের ইলেকট্রন, সর্বশেষ ডি অরবিটালের ইলেকট্রন প্লাস হইল যোজ্যতা ইলেকট্রন, ঠিক আছে? এটাই হলো গ্রুপ সংখ্যা। আই থিঙ্ক তোমরা প্রত্যেকেরা বের করতে পারবা ইলেকট্রন বিন্যাস করে। আর সর্বশেষ হলো এফ ব্লক মৌল, এটা সব থেকে ইজি। এফ ব্লক মৌলের অবস্থান যদি তোমাকে বলা হয় এটার গ্রুপ সংখ্যা কত, গ্রুপ সংখ্যা হলো 3 নাম্বার গ্রুপ। এফ ব্লকের সবগুলা মৌল 3 নাম্বার গ্রুপে। আর যদি বলা হয় তার পর্যায় কত, পর্যায় 6 অথবা 7। এখান থেকে খুব একটা প্রশ্ন আসতে এখনো পর্যন্ত আমি দেখি নাই, 6 অথবা 7 এখান থেকে আসে না, বুঝছো? তাই আমরা এগুলা মুখস্থও করাই না। গ্রুপ 3 আছে। সো এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস এবং অবস্থান নির্ণয়। আমি যতটুকু করাইছি পি অরবিটাল থেকে, সরি পি ব্লক থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে অ্যাডমিশনে। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। এবার আমরা চলে যাব ব্লক মৌলসমূহের ধর্মাবলীর কাছে। ব্লক মৌলসমূহের ধর্মাবলী। ডান? ক্লিয়ার? ওকে, ডান। এবার লিখে ফেলো সব থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য ব্লক মৌলসমূহের ধর্মাবলী। লিখো ব্লক মৌলসমূহের ধর্মাবলী, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। এবং পি ব্লকের মধ্যে আমরা শিখব হচ্ছে কর্ণ সম্পর্ক, এটা পরীক্ষায় আসছে, কর্ণ সম্পর্ক। এফ ব্লকের মধ্যে আমরা শিখব হচ্ছে ল্যান্থানাইড সংকোচন, লিখে রাখো এখনই, ল্যান্থানাইড সংকোচন অথবা অ্যাক্টিনাইড সংকোচন, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং ডি ব্লকের মধ্যে আমরা শিখব হচ্ছে অবস্থান্তর মৌল, এই 3টা জিনিস ইম্পর্টেন্ট, অবস্থান্তর মৌল। সো এস ব্লকের মধ্যে আমরা তার ধাতব বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব, পি ব্লকের মধ্যে আমরা কর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করব, ডি ব্লকের মধ্যে অবস্থান্তর মৌল নিয়ে আলোচনা করব, আর এফ ব্লকের মধ্যে ল্যান্থানাইড সংকোচন নিয়ে আলোচনা করব। এবং আমি ড্যাম শিওর এর 90% টপিক তোমরা 9 10 এ পড়ে আসো, কারণ আমরাই পড়াইছি। তো আরেকবার পড়বা, কারণ এখন সব প্রিপারেটরি ক্লাস চলতেছে, বুঝছো? হ্যাঁ। সো এস ব্লক মৌলের প্রথম বৈশিষ্ট্যই দেখো, সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে এবং তার ইলেকট্রন বিন্যাস হবে NS1 অথবা 2। লিখে রাখো ইলেকট্রন বিন্যাস 1 দিয়ে লিখো NS1 অথবা 2। যদি 1 হয় তাহলে এটা 1 নাম্বার গ্রুপে, আর 2 হলে 2 নাম্বার গ্রুপে। পর্যায় সারণীর গ্রুপ 1 এবং 2 এবং হিলিয়ামের অন্তর্ভুক্ত, লিখতে হবে না, এটা সহজ। মৌলের সংখ্যা 14টা, এটা আমরা জানি, এগুলো সব এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সো যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস NS1 অথবা NS2 এবং গ্রুপ সংখ্যা এইভাবে আমরা নির্ণয় করতে পারি, তাই না? নির্ণয় করতে পারি, এগুলা ইজি, জাস্ট শর্টকাটে লিখে রাখো। তারপর দেখো গ্রুপ 1 এ যারা আছে তাদেরকে আমরা বলতেছি ক্ষার ধাতু, কারণ তারা পানির সাথে বিক্রিয়া করে প্রবল ভাবে ক্ষার যৌবন তৈরি করে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এটার বিক্রিয়া দেখাবো। আজকে এই সেটআপটা করা যায় নাই কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে, বুঝছো? এই বিক্রিয়াটা আমি করে দেখাবো, যে সোডিয়াম ধাতুকে আমি পানির মধ্যে দিব, তখন পানির কালার চেঞ্জ হয়ে যাবে। তোমাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাইলাম ওই ক্লাসের জন্য। ইভেন মৃৎক্ষার ধাতু দিও, আমি ক্যালসিয়াম ধাতুকে পানির মধ্যে দিব, একটা ইন্ডিকেটর দিয়ে দিব, দেখবা কালার চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? সো আমরা নেক্সট ক্লাসে এক্সপেরিমেন্ট দেখাবো এটার। আজকের ক্লাসে সেটআপটা করা যায় না এখনো। ওকে, যাই হোক, ক্ষার ধাতু প্রবল ভাবে তোমার পানির সাথে বিক্রিয়া করে। মৃৎক্ষার ধাতু এরাও পানির সাথে বিক্রিয়া করে তোমার ক্ষার যৌবন তৈরি করে এবং এদেরকে মাটিতে পাওয়া যায়।
এবং খেয়াল করে দেখবা এদেরকে বিভিন্ন আকরিকের মধ্যেও পাওয়া যায়। ক্ষার ধাতু এবং মৃৎক্ষার ধাতুর উৎস হচ্ছে বিভিন্ন রকমের আকরিক। তোমরা আকরিকগুলোর নাম মুখস্থ করবা, যেমন চুনাপাথর ক্যালসিয়ামের আকরিক, তারপরে ডলোমাইট 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 হলো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের আকরিক। বুঝছো? তোমাদের বইয়ে যে কয়টা আছে এদেরকে মুখস্থ করে ফেলবা। আর এদেরকেই বলা হয় আদর্শ বা প্রতিনিধি মৌল। লিখে রাখো, এস ব্লক এবং পি ব্লকের মৌলসমূহকে বলা হয় আদর্শ বা প্রতিনিধি মৌল, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। স্টার চিহ্ন দিয়ে লিখে রাখো, এস এবং পি ব্লক মৌলসমূহকে বলা হয় আদর্শ বা প্রতিনিধিত্বশীল মৌল। লিখছো? মৃত্তিকা, হ্যাঁ এখানে একজন মৃত্তিকা আছে, মৃত্তিকার মধ্যে পাওয়া যায়, তাকেই বলা হয় মৃৎক্ষার ধাতু। ওকে, এরপরে দেখো এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক কম। যেমন সোডিয়াম ধাতুকে তোমার ছুরি দিয়ে কাটা যায়, এই যে পাশে দেখো সোডিয়াম ধাতুটাকে ছুরি দিয়ে কাটা যায়, বুঝছো? এটা খুবই পাতলা, এর ঘনত্ব অনেক কম, পানিতে এরা ভাসে। ঘনত্ব কম বলে এরা পানির উপরে ভাসে, বুঝছো? ঘনত্ব কম হওয়ার কারণে এরা পানির উপরে ভাসে। তো এই তথ্যগুলা কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের অনেকের বই পড়তে সমস্যা হয়, এই জন্য আমরা এখানে আলাদা করে নিয়ে আসছি তথ্যগুলা। দেখো সব থেকে হালকা ধাতু লিখে রাখো, সবচেয়ে হালকা ধাতু বলো দেখি, এটার নাম কি হবে? সব থেকে হালকা ধাতু কোনটা? বলো, সব থেকে হালকা ধাতুর নাম কি? মানে সব থেকে পাতলা, সব থেকে কম ঘনত্ব। ইয়েস, মৃত্তিকা মোদক ঠিক বলেছে। সাফায়াত ভুল বলে ফেলেছো। হ্যাঁ, যেটা সবার উপরে থাকে সেটা সব থেকে হালকা থাকে, মনে রাখবা, যেটা সব থেকে উপরে সেটা সব থেকে হালকা, যেটা সবচেয়ে উপরে ওটাই সবচেয়ে হালকা। সো লিথিয়ামটা সবার উপরে আছে, এটাই সব থেকে হালকা। সব থেকে হালকা ধাতু, সব থেকে পাতলা ধাতু হইল লিথিয়াম। আর হাইড্রোজেন কিন্তু কোনো ধাতু না, হাইড্রোজেন অধাতু, হাইড্রোজেন অধাতু। সব থেকে পাতলা ধাতু হইল লিথিয়াম, ঠিক আছে? এরপরে দেখো গ্রুপ 1 একটি ইলেকট্রন ত্যাগ করে একক ধনাত্মক আয়ন। গ্রুপ 1 এর ক্ষেত্রে তাদের যে আয়নটা তারা হয় M+। লিখো, গ্রুপ 1 এর ক্ষেত্রে ধাতব যে আয়নগুলা হয় তারা হচ্ছে M+ হিসেবে থাকে, অর্থাৎ একটা ইলেকট্রন দান করে, তাই না? একটা ইলেকট্রন দান করে, একটা ইলেকট্রন দান করে তারা M+ আয়ন হিসেবে থাকে গ্রুপ 1। আর যারা গ্রুপ 2 তে আছে তারা দুইটা ইলেকট্রন দান করে M2+ হিসেবে থাকে, M2+ হিসেবে থাকে, যে ধনাত্মক আয়নে পরিণত হয়। বুঝা গেল? খুব ইজি জিনিস। তারপরে দেখো এইটা বোঝার কিছু আছে, এস ব্লক মৌলসমূহ ডায়াম্যাগনেটিক হয়। স্টার চিহ্ন দিয়ে লিখে রাখো, জাস্ট এই পয়েন্টগুলো লিখো। এস ব্লক মৌলসমূহ ডায়াম্যাগনেটিক হয়। আর ডায়াম্যাগনেটিক মানে কি অর্থ লিখো, যারা চৌম্বক দ্বারা বিকর্ষিত হয়, তারা আকৃষ্ট তো হয় না, শক্তিশালী চৌম্বক নিলে দেখা যায় তারা হালকা বিকর্ষণ অনুভব করে, বুঝছো? তারা বিকর্ষণ অনুভব করে। এস ব্লকের মৌলগুলা হচ্ছে তোমার ডায়াম্যাগনেটিক, তারা চৌম্বক দ্বারা বিকর্ষিত হয়, বিকর্ষিত হয়। মাহিদ বলল যে হিলিয়াম কেন দ্বি ধনাত্মক হয়? অ্যাকচুয়ালি হিলিয়াম কখনোই ইলেকট্রন দান করতে পারে না। আমরা যে আলফা কণাটাকে দেখি, সেই আলফা কণা তেজস্ক্রিয় বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, নরমাল বিক্রিয়ার মাধ্যমে আলফা কণাকে তৈরি করা যায় না, এটা মনে রাখবা। তো হিলিয়াম আমাদের সেটআপে আমরা কখনোই বিক্রিয়া করে সেখান থেকে দুইটা ইলেকট্রন বের করতে পারি না। ওকে,
গ্রুপ 1 এর আয়নীকরণ শক্তি সব থেকে কম, কারণ আমরা জানি যারা বাম দিকে আছে তাদের আকার অনেক বড়। ভাইয়া আকার যদি বড় হয় ইলেকট্রনটাকে খুব সহজে বের করে ফেলা যায়, তাই তার আয়নীকরণ শক্তি সব থেকে কম। গ্রুপ 2 এর ক্ষেত্রে সেটা কিছুটা বেশি, কিছুটা বেশি। বুঝছো? নাইম বললো যে ভাই ধাতু অধাতুর পার্থক্য কি, একটু পরে বলছি। দেখো ডায়াম্যাগনেটিক যদি বুঝে থাকো, আমি এর পরে যাচ্ছি। তীব্র বিজারক, এরা হলো তীব্র বিজারক। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বিজারক মানে কি? হ্যাঁ, বিজারক হচ্ছে যারা ইলেকট্রন দান করে, যারা ইলেকট্রন দান করে এবং যারা বিজারণ বিক্রিয়া করতে পারে, যারা বিজারণ বিক্রিয়া করে, যারা বিজারণ বিক্রিয়া করে তাদেরকে আমরা বলি বিজারক। সো এরা হলো ভাইয়া তীব্র বিজারক। সো এদেরকে দিয়ে আমরা বিজারণ বিক্রিয়া করতে পারি, বিজারণ বিক্রিয়া করতে পারি। এর কারণটা কি? কারণ হলো এরা তীব্র তড়িৎ ধনাত্মক, অর্থাৎ তারা ইলেকট্রন সহজে ছেড়ে দেয়। যদি প্রশ্ন আসে যে এস ব্লক মৌলসমূহ তীব্র বিজারক কেন, ব্যাখ্যা করো, এটার অ্যান্সার হবে কারণ তারা তীব্র তড়িৎ ধনাত্মক, এরা খুব সহজেই ইলেকট্রন দান করতে পারে। ঠিক আছে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে এইভাবে, আশা করি তোমরা পারবা। অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে এখানে। সো এস ব্লক মৌলসমূহ তীব্র বিজারক, গ্রুপ 1 এর তারা আরো বেশি তীব্র। দেখো গ্রুপ 1 এর তারা বিজারক হিসেবে গ্রুপ 2 এর চেয়ে শক্তিশালী, মনে রাখবা। বুঝছো? এটা কি ক্লিয়ার হইছো? তারা তীব্র বিজারক কারণ তারা ইলেকট্রন দান করতে চায়। আর এই বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা জৈব রসায়নে অনেকগুলো বিক্রিয়া করতে পারি। যেমন দেখো এই যে বেনজিন, আমরা জানি বেনজিনের মধ্যে তোমার 3টা দ্বিবন্ধন আছে। তো আমরা এর মধ্যে একটা হাইড্রোজেন যুক্ত করতে পারি, কিন্তু ভাইয়া হাইড্রোজেনটা খুব সহজেই বিক্রিয়া করবে না। তার জন্য আমাদের নিতে হবে হয় লিথিয়ামকে, অথবা সোডিয়ামকে, অথবা পটাশিয়ামকে। সো এরা হচ্ছে বিজারক, তারা বিজারণ বিক্রিয়া ঘটাইতে পারে। বুঝছো? আর এখানে লাগবে হচ্ছে ইথানল, দ্রাবক এবং অ্যামোনিয়া। সো এরা হলো বিজারক, এরা হলো কি বিজারক, তারা বিজারণ বিক্রিয়া ঘটাইতে পারে। এখান থেকে তৈরি হয় এই যৌগটা। বুঝছো? সো এই ক্ষার ধাতুগুলা অথবা তোমার এস ব্লক মৌলের ধাতু, সরি এস ব্লকের ধাতুগুলা তোমার বিজারক হিসেবে কাজ করতে পারে, এরা বিজারণ বিক্রিয়া করতে পারে। এতগুলা কেন? কারণ এরা সবাই কাজ করতে পারে, শুধু লিথিয়াম না, লিথিয়াম তারপর সোডিয়াম পটাশিয়াম তারা সবাই বিক্রিয়াগুলো করতে পারে। বুঝছো? আচ্ছা, এই বিক্রিয়াটার নাম হলো বার্চ রিডাকশন, বার্চ বিজারণ, বার্চ বিজারণ। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। সো এরা হচ্ছে বিজারক কারণ এরা ইলেকট্রন দান করতে পারে। এরপরে দেখো আরো ইম্পর্টেন্ট টপিক, আরো ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যতীত সবাই বুনসেন বার্নারে শিখা বা বর্ণ প্রদর্শন করে। তোমরা গুণগত রসায়ন কিছুদিন আগে পড়ে আসছো, তাই না? তোমরা গুণগত রসায়ন মাত্র কিছুদিন আগে পড়ে আসছো। সো সেইখানে তোমরা এর অ্যান্সার আশা করি পেয়ে গেছো যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কেন বুনসেন বার্নারে মানে বুনসেন শিখায় তোমরা বর্ণ দেখায় না, বা শিখা পরীক্ষায় কেন বর্ণ প্রদর্শন করে না। কারণ ভাইয়া এদের আকার অনেক ছোট, আকার অনেক ছোট। আকার ছোট হওয়ার কারণে বুনসেন বার্নার থেকে আমরা যে শক্তিটা পাই সেই শক্তিটা যথেষ্ট হয় না ইলেকট্রনগুলোকে বাইরে বের করতে। সো বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম তারা শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না। সো বাকিরা কিন্তু আবার বর্ণ প্রদর্শন করে। সো এখানে লিথিয়াম দেখো টকটকে লাল, সোডিয়াম হচ্ছে অনেকটা গোল্ডেন ইয়েলো, সোনালী হলুদ, পটাশিয়াম দেখো বেগুনি, রুবিডিয়াম নীল, সিজিয়াম এটাও নীল, ক্যালসিয়াম হলো ইটের মতো লাল, স্ট্রনশিয়াম দেখো টকটকে লাল, বেরিয়াম, বেরিয়ামটা হলো অনেকটা কাঁচা কাঁচা আপেলের মতো, আর কপার নীলাভ সবুজ, কপার হচ্ছে নীলাভ সবুজ। হ্যাঁ, বিজারক নিজে জারণ, হ্যাঁ নিজের মধ্যে জারণ বিক্রিয়া হয়, বাট অন্যের মধ্যে বিজারণ বিক্রিয়া করে। সো তাই আমি লিখছি বিজারণ বিক্রিয়া করে, সে নিজের মধ্যে কিন্তু জারণ বিক্রিয়া হবে। বুঝছো? সো নিজেরটা না, সে অন্যের মধ্যে বিজারণ বিক্রিয়া ঘটাবে।
সো এক্সাম্পল তো দেখতেই পাইছো, এটা একটা বিজারণ বিক্রিয়া, হাইড্রোজেন সংযোজিত হয়েছে, তাই বিজারণ বিক্রিয়া। বুঝছো কিনা? হ্যাঁ, এস ব্লকের অনেক বৈশিষ্ট্য, অনেকগুলা, কারণ যে কোনো একটা বৈশিষ্ট্য ধরে পরীক্ষায় প্রশ্ন আসবে। আচ্ছা, এই কালারগুলোকে আমি লিখে দিব, কালারগুলোকে আমি লিখে দিব, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে, কালারগুলো পরীক্ষায় আসে। যেমন দেখো ভাইয়া, দেখো লিথিয়াম ক্রিমসন রেড বা টকটকে লাল, ইংরেজিতে আমরা বলি ক্রিমসন রেড, ক্রিমসন রেড, ক্রিমসন রেড। তারপরে লিথিয়ামের পর সোডিয়াম, এই সোডিয়ামের কালার হইল সোনালী হলুদ, দেখবা এটা পরীক্ষায় আসেই, সোনালী হলুদ, গোল্ডেন ইয়েলো, সোনালী হলুদ। তারপরে লিথিয়াম, তারপরে সোডিয়াম, সোডিয়ামের পর পটাশিয়াম, পটাশিয়াম, পটাশিয়ামের কালার হইল বেগুনি, পটাশিয়ামের কালার হইল বেগুনি। তারপরে রুবিডিয়াম, রুবিডিয়ামের কালারটা হইল এখানে লেখা আছে দেখো নীল, নীল, অনেকটা নীল বর্ণের দেখায়। তারপর আমরা চলে যাচ্ছি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম দিবে না, ক্যালসিয়াম, ইটের মতো লাল, তোমরা ইটের যে কালারটা দেখো সেটা ইটের মতো লাল। বাই দ্য ওয়ে রুবিডিয়ামটা আরেকটু চেক করে দেখো ঠিক আছে কিনা। ক্যালসিয়াম হলো এটার মতো লাল। স্ট্রনশিয়াম, স্ট্রনশিয়ামটাকে দেখা যায় এটাও গাঢ় লাল, এরকমই লেখা আছে দেখো গাঢ় লাল। তারপরে বেরিয়াম, কাঁচা আপেলের মতো হলুদ, কাঁচা আপেল। কাঁচা আপেলের মতো সবুজ, কাঁচা আপেলের মতো সবুজ, ঠিক আছে, কাঁচা আপেলের মতো সবুজ লিখে নাও। শিখা পরীক্ষা কেন করা হয়? শিখা পরীক্ষা আসলে বর্ণালীর উপর ভিত্তি করে করা হয়। এটা করা হয় প্রত্যেকটা মৌলের তোমার আইডেন্টিটি খুঁজে বের করার জন্য। আয়ন শনাক্তকরণের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে শুষ্ক পরীক্ষা আর একটা সিক্ত পরীক্ষা। ইয়েস, প্রত্যেকে তোমরা মুখস্থ করবা। একটা হলো শুষ্ক পরীক্ষা, একটা সিক্ত পরীক্ষা। শুষ্ক পরীক্ষা মানে শিখা পরীক্ষা, আগে তোমাকে শিখা পরীক্ষা করতে হবে ল্যাবে, তারপরে তুমি সিক্ত পরীক্ষার দিকে যাবা, ঠিক আছে? সো তোমরা এই আয়ন শনাক্তকরণ পড়ছো, গত বছরের যে আর্কাইভ ক্লাস আছে সেইখানেও তোমরা দেখছো যে আমি একদম প্রত্যেকটা এক্সপেরিমেন্ট করে করে দেখাইছি 32টা বিক্রিয়া, তোমরা দেখবা সেখানে। ওকে, এস ব্লক মৌলের বৈশিষ্ট্য আমরা দেখলাম। তারপরে দেখো এদের সক্রিয়তা, বিক্রিয়া করার প্রবণতা উপরের থেকে নিচের দিকে বৃদ্ধি পায়, ভেরি ইম্পর্টেন্ট কথা, উপরের থেকে নিচের দিকে এর সক্রিয়তা বৃদ্ধি পায়, উপর থেকে নিচের দিকে গেলে এর সক্রিয়তা বৃদ্ধি পায়। না, এরা প্রভাবক হিসেবে কাজ করে না। এস ব্লক মৌল যারা আছে তারা প্রভাবক হিসেবে কাজ করে না, বুঝছো? এরা প্রভাবক হিসেবে কাজ করে না। ওকে, আমরা এস ব্লক মৌল দেখে ফেললাম, এস ব্লক মৌল ডান। তোমরা এখানে এমন কোন টপিক আছে যেটা বুঝো নাই? বলো দেখি। তোমাদের ব্রেক লাগবে তাই না? আচ্ছা, সক্রিয়তা মানে কি? সক্রিয়তা মানে হচ্ছে বিক্রিয়া করার প্রবণতা, বিক্রিয়া করার প্রবণতা। আচ্ছা, রুবিডিয়াম মানে লালচে বেগুনি তাই না? রুবিডিয়াম হইল, আসলে এক এক সময় এক একটা কালার দেখা যায়, লালচে বেগুনি, এগুলো আসে মেডিকেল অ্যাডমিশন টেস্টে, অবশ্যই পাবা, লিখে রাখো। যখন মেডিকেলের পরীক্ষা দিবা তখন আমার কথা মনে করো যে ভাইয়া ক্লাসে বলছিল এটা, এই কালারগুলা মেডিকেলে আসে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে। হ্যাঁ, তাবাসসুম আক্তার, এই তো তুমি উত্তর দিয়েছো। হ্যাঁ, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম তাদের আকার ছোট, আকার ছোট হওয়ার কারণে নিউক্লিয়াস তাদের সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলোকে অত্যধিক বলে আকর্ষণ করে।
তাই আমরা আগুন জ্বালিয়ে বা বুনসেন বার্নার দিয়ে সেই ইলেকট্রনগুলোকে বের করতে পারি না। সো ইলেকট্রন যদি উপরে কক্ষপথে না যায়, অর্থাৎ শক্তি যদি শোষণ না করে, সেই ক্ষেত্রে আমরা কোনো কালার দেখতে পাবো না। ঠিক আছে? আর সক্রিয়তা, আরেকবার বলছি, সক্রিয়তা মানে হইল বিক্রিয়া করার প্রবণতা। বিক্রিয়া করার প্রবণতা। তো যে যত বেশি বিক্রিয়া করতে পারে তার সক্রিয়তা তত বেশি। সো উপরের থেকে নিচের দিকে গেলে এর সক্রিয়তা বৃদ্ধি পায়, বিক্রিয়া করার প্রবণতা বৃদ্ধি পায়। বুঝছো? আচ্ছা, বেনজিনকে বিজারণ করতে হ্যাঁ সোডিয়াম, পটাশিয়াম বা তোমার লিথিয়ামের প্রয়োজন হয়। সো এরা হইলো প্রভাবক। না ভাইয়া, প্রভাবক নিজে বিক্রিয়া করে না, বাট এই ক্ষেত্রে এরা নিজেরাই বিক্রিয়া করে ফেলে। বুঝছো? প্রভাবকের ডেফিনেশনই হচ্ছে যারা বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে কিন্তু নিজে বিক্রিয়া করবে না, বাট এরা নিজেরাই বিক্রিয়া করে ফেলে, তাই এদেরকে আমরা প্রভাবক বলবো না। সাবধান, প্রভাবক কিন্তু হবে না। বুঝছো? সো এর মধ্যে ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, সব ধর্ম চলে আসছে। এগুলাই হচ্ছে ভাইয়া রাসায়নিক ধর্ম। বুঝছো? এরা বিক্রিয়া করে, তারপরে এরা অনেক বেশি বিজারক হিসেবে কাজ করে। ঠিক আছে, এখানকার সব ধর্ম হয়ে গেল। এবার আমি একটা 10 মিনিটের ব্রেকে যাচ্ছি। 10 মিনিটের ব্রেক। ব্রেকের পর আবার আসবো। এখন বাজে 7টা 47। ইনশাল্লাহ আমি 7টা 57-তে আসবো। ঘড়ি ধরে রাখো। ব্রেক 10 মিনিটের।
হ্যালো ছেলেপেলেরা, আমি তো উপস্থিত। তোমরা কি উপস্থিত? আমি উপস্থিত। তোমরা কি উপস্থিত? সো এবার আমরা পি ব্লক মৌলের ধর্মসমূহ দেখব। এস ব্লকের মধ্যে যেমন হাইড্রোজেন এবং হিলিয়াম ছাড়া বাকি সবাই ছিল ধাতু, বাট পি ব্লকের মধ্যে কিন্তু ধাতু, অধাতু, অপধাতু সব আছে। বুঝছো? এস ব্লকের মধ্যে আমরা দেখতে পাইছিলাম, আমি আরেকবার বলে দিচ্ছি কথাটা। এস ব্লকের মধ্যে হাইড্রোজেন এবং হিলিয়াম ছিল অধাতু। ভাইয়া অধাতু হইল তারাই যাদের মধ্যে তোমার মুক্ত ইলেকট্রন নাই, যারা ইলেকট্রন দান করতে চায় না, যারা ইলেকট্রন গ্রহণ করতে চায়। বুঝছো? যারা তড়িৎ পরিবহন করতে পারে না, তারা হইল অধাতু। আর বাকি সব ছিল ধাতু। বাকি সব ধাতু। তাইলে যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি যে এস ব্লক মৌলের মধ্যে ধাতু কয়টা আছে, দেখি তো কে একটু মাথা খাটায় বলতে পারো এটা। এস ব্লক মৌলের মধ্যে ধাতু কয়টা আছে? এস ব্লক মৌলের মধ্যে ধাতু কয়টা আছে? 16টা সম্ভব? ইয়েস, 12টা। ঠিক আছে। ফারিহা, মাহিদুল, জান্নাতুল ফেরদৌস, রিঙ্কু, নুরা, তো সবাই সঠিক বলছো। তো টোটাল আছেই 14টা। সো ভাইয়া এই 12টা হলো ধাতু, তাই না? ধাতু হলো তারা যারা তড়িৎ পরিবহন করতে পারে। এই দেখো না, কপার, তারপরে হচ্ছে তোমার লোহা, তারপরে হচ্ছে যারা একটু চকচক করে, যারা একটু ওজনে ভারী, তারা হলো ধাতু। বুঝছো? ওকে। আর এই পি ব্লকের মধ্যে আমরা দেখতে পাই এখানে ধাতু আছে, এইখানে অধাতুও আছে। অধাতু যারা, তারাও আছে। এবং ধাতু এবং অধাতুর মাঝামাঝি জায়গাতে আছে অপধাতু, যাদের মধ্যে কিছুটা ধাতুর বৈশিষ্ট্য আছে, আবার কিছুটা অধাতুর বৈশিষ্ট্য আছে। বুঝছো? এরা হইলো অপধাতু। যেমন আমরা তোমরা যদি একটু পর্যায় সারণীটার দিকে তাকাও, তাইলে বামে আর উপরে যারা আছে, বামে আর উপরে, সরি, বামে আর নিচে যারা আছে তারা হলো ধাতু। দেখো, বামে আর নিচে যারা আছে এরা হইলো সব ধাতু। বুঝছো? এই যে লিভারমোভিয়াম, পলোনিয়াম, বিসমাথ, তারপরে অ্যান্টিমনি, জার্মেনিয়াম, এরা হলো সব ধাতু। এরা ধাতু। আবার এই যে কার্বন, তারপরে ফসফরাস, সালফার, এই যে তোমার সেলেনিয়াম, ব্রোমিন, আয়োডিন, এরা হইলো আবার তোমার সব অধাতু, উপরে যারা আছে। মানে এটা যে একদম 100% ঠিক হবে ওরকমটা না, এটা মনে রাখবা। বামে নিচে যারা, তারা হইলো ধাতু। ডানে উপরে যারা, তারা হইলো অধাতু। আর ভাইয়া মাঝামাঝি যারা আছে তারা হইলো অপধাতু বা অর্ধ ধাতু। এটাকে ইংরেজিতে বলা হয় মেটালয়েড। মেটালয়েড অর্থাৎ মেটালের মতো, মেটালের মতো কিন্তু 100% মেটাল না। বুঝছো? এরা দেখা যায় কি যে অল্প কিছু ইলেকট্রন দান করতে পারে ধাতুর মতো, কিন্তু আবার টোটাল ধাতুর মতো বেশি ইলেকট্রন দান করতে পারে না। এরা অধাতুর মতো সমযোজী বন্ধন গঠন করতে পারে, কিন্তু ঠিক অধাতুর মতো পিওর সমযোজী বন্ধন না। এদের মধ্যে কিছুটা আবার আয়নিক প্রপার্টিও চলে আসে, অর্থাৎ তাদের মধ্যে আয়নিক বৈশিষ্ট্যও থাকে, সমযোজী বৈশিষ্ট্যও থাকে। ব্যাপারটা এরকম, ধাতু অধাতুর যত বৈশিষ্ট্য আছে সবগুলো তাদের মধ্যেও আছে, বাট কম কম করে আছে। কথা বোঝা গেল? সো এতটুকু মনে রাখবা, বামে নিচে, যত বামে যাব তত ধাতব বৈশিষ্ট্য বাড়ে, যত নিচের দিকে যাব তত ধাতব বৈশিষ্ট্য বাড়ে, যত ডানের দিকে যাব তত অধাতব বৈশিষ্ট্য বাড়ে, আবার যত উপরের দিকে যাব ততই অধাতব বৈশিষ্ট্য বাড়ে। সো বামে নিচে তারা হলো ধাতু, এই ডানে উপরে তারা হলো অধাতু। এমনি মনে রাখবা, এটা লিখে রাখো, খুব সুন্দর জিনিস, মনে রাখো। বামে নিচে ধাতু, ডানে উপরে অধাতু। না, এরকম আহ, মুখস্থ করে রাখার দরকার নাই যে এরা এরা ধাতু, এরা অধাতু। বাট অপধাতু গুলা মুখস্থ করে রাখবা, তোমাদের বইয়ে আছে। তোমাদের যার যার বইয়ে যে অপধাতু গুলো আছে সেগুলো সুন্দর করে লিখে রাখো, কারণ এগুলো পরীক্ষায় আসে। যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিই। সেলেনিয়াম, সরি, সিলিকন।
তারপরে ভাইয়া জার্মেনিয়াম, সিলিকন, জার্মেনিয়াম, তারপরে হইলো আর্সেনিক, তারপরে অ্যান্টিমনিটাও মনে হয়, অ্যান্টিমনিটা হচ্ছে অপধাতু, বুঝছো, অপধাতু। তারপরে বোরনটাও হইতে পারে, বাট নট শিওর, তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, তোমরা একটু দেখে নাও। টোটাল 5টা আছে অপধাতু, টোটাল 5টা আছে। হ্যাঁ, বোরনটাও, বোরন। সো বোরন, সিলিকন, জার্মেনিয়াম, তারপরে আর্সেনিক, আর হইলো অ্যান্টিমনি, এরা হইলো অপধাতু। টেলুরিয়াম, পলোনিয়াম এরা মনে হয় ধাতু। টেলুরিয়াম আর পলোনিয়াম এরা মনে হয় ধাতু, বুঝছো? তোমাদের বইয়ে 7টা দেওয়া আছে। আচ্ছা, তোমরা বলতেছো কি টেলুরিয়াম এবং পলোনিয়াম এরাও ধাতু, অপধাতু। ঠিক আছে, তোমাদের বইয়ে যা আছে ভাইয়া তাই, বইয়ে যা আছে তাই, এক একজনের বই এক এক রকম বলা আছে। তবে আমি হাজারিন আখতারের বইটাকে প্রেফার করব বেশি, বুঝছো? পলোনিয়াম আসলে হওয়ার কথা না, পলোনিয়ামটা ধাতু, পলোনিয়াম হচ্ছে একটা বিষাক্ত ধাতু, পলোনিয়াম হওয়ার কথা না। হ্যাঁ, টেলুরিয়াম পর্যন্ত, এই 6টা হলো অপধাতু, মনে রাখো এগুলো কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। তো এই ছয়টা হলো কি মেটালয়েড বা অপধাতু, অপধাতু, এমনি মনে রাখো। ওকে, সো সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে যায়, গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত, হিলিয়াম ব্যতীত 36টা মৌল আছে। সর্ববস্তু শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস হলো NS2 NP1 থেকে NS2 NP6 পর্যন্ত, এবং গ্রুপ সংখ্যা আমরা এইভাবে বের করি, বুঝছো? ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে, আজকে ক্লাস এখনই শেষ হচ্ছে না, নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটা গ্রুপ ধরে ধরে আলোচনা করব। আজকে তো আমরা ব্লক ধরে আলোচনা করতেছি, পরের ক্লাসে আমরা গ্রুপ ধরে ধরে আলোচনা করব, যে গ্রুপ 13তে এটা, 14তে এটা, 15তে এটা, এরকম। ঠিক আছে? সো এই হলো কিছু তোমার নরমাল বৈশিষ্ট্য। এর মধ্যে আমাদের জানতে হবে ভাইয়া কর্ণ সম্পর্ক মানে কি। লিখো, কর্ণ সম্পর্ক। কর্ণ সম্পর্ক ইংরেজিতে বলা হয় ডায়াগোনাল রিলেশনশিপ, ডায়াগোনাল রিলেশনশিপ, ডায়াগোনাল রিলেশনশিপ। এই এস এবং পি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে এটা খুব খাটে, বুঝছো? এস এবং, হ্যাঁ ভাই, হাজারিন স্যারের বইটা খুবই অগোছালো, আমি যেভাবে পড়াচ্ছি এই সিরিয়ালে সুন্দর করে লিখে রাখো সবকিছু, দেখবা চ্যাপ্টারটা সুন্দর লাগবে। সো ওই বই পড়ার দরকারও পড়বে না, তোমরা ক্লাস দেখো, তারপরে আমাদের প্র্যাকটিস বুকটা পড়ো, একদম সব কমপ্লিট। ওকে, কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ, এটা এস এবং পি ব্লক মৌলের বৈশিষ্ট্য, এস এবং পি ব্লক মৌলের বৈশিষ্ট্য। এই দুইটা ব্লকের মৌলের বৈশিষ্ট্য হইল কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ, এবং স্পেশালি পর্যায় 2 এবং 3, পর্যায় 2 এবং 3, এই দুইটা পর্যায়ের মৌলসমূহের মধ্যে একটা সম্পর্ক দেখা যায়, কর্ণ সম্পর্ক, কোনাকুনি সম্পর্ক, বুঝছো নুসরাত, তাসকিরা? হাজারি স্যারের বইয়ে 6টা আছে, ঠিক আছে, তাইলে 6টাই হবে। সো এস এবং পি ব্লক মৌলের বৈশিষ্ট্য হলো কর্ণ সম্পর্ক, দেখা যায় পর্যায় 2 এবং 3 এর মধ্যে, এবং সম্পর্কটা এরকম খুব সুন্দর। দেখো, লিথিয়াম, ভাইয়ারে লিথিয়ামের পরে কি আছে? লিথিয়ামের পরে আছে সোডিয়াম, সোডিয়ামের পরে আছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, আর এখানে আছে বেরিলিয়াম, খেয়াল করো। তারপরে মাঝখানে 10টা নাই, এই 10টা নাই। তারপরে এখানে আছে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন, আমরা এই পর্যন্ত রাখলাম। এরপরে দেখো, ম্যাগনেসিয়ামের পর অ্যালুমিনিয়াম, কার্বনের নিচে কাদলে শার্ট, সিলিকন, নলকূপের পানি, OS, ফ্লোরিন, ক্লোরিন, নিয়ন, আর্গন। এই সো এই হইল এস এবং পি ব্লক মৌল পর্যায় 2 এবং 3, তাদের ক্ষেত্রেই এই কর্ণ সম্পর্ক খাটবে। এবার দেখো ভাইয়া, কর্ণ বলতে কি বোঝায়? আমরা প্রত্যেকে জানি, তোমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকো, এখানে তোমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকো, তাইলে এই ত্রিভুজের কর্ণ বরাবর কারা কারা আছে বলো? আমি যে প্রথম ত্রিভুজটা আঁকছি, এই ত্রিভুজের কর্ণ বরাবর কারা কারা আছে? আচ্ছা, গুহ স্যারের বইতে 7টা থাকলে ওটা বাদ,
হাজারি স্যারের বইয়ে যেটা আছে এটাই সঠিক। মেডিকেলে ওটা কি প্রেফারেন্স দেওয়া হয়, বুঝছো? ইয়েস, লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম। সো প্রথম ত্রিভুজের মধ্যে আমরা পেয়ে গেছি লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম। সো এরাই হচ্ছে প্রথম কর্ণ। প্রথম কর্ণের মধ্যে থাকবে লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম। ওকে, আমরা পাইছি। এবার আমরা দ্বিতীয় আরেকটা কর্ণ খুঁজে বের করি। এই তো এটাকে ধরে নাও যে আরেকটা সমকোণী ত্রিভুজ। তো দ্বিতীয় কর্ণের মধ্যে কারা কারা আছে? দ্বিতীয় কর্ণের মধ্যে কারা কারা আছে? ইয়েস ভাইয়া, বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়াম। তুমি জাস্ট একটা সমকোণী ত্রিভুজ আঁকো আর কর্ণ বরাবর চিন্তা করো। তৃতীয় আরেকটা দেখো, তৃতীয় সমকোণী ত্রিভুজ, এইখানে কর্ণ বরাবর কারা কারা আছে? আচ্ছা, কোনটা বাদ দিবা তোমরা? পলোনিয়ামটাকে বাদ দাও, পলোনিয়ামটাকে বাদ দাও। আমি যেটা লিখছি ওটা ওটা তোমরা দেখো। এই যে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি আর টেলোরিয়াম, পলোনিয়াম বাদ। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ আমরা পাইছি। তৃতীয় ত্রিভুজের মধ্যে কর্ণ হইল বোরন আর সিলিকন। সেম ভাবে তোমরা যদি এরকম ভাবে একটা একটা করে সমকোণী ত্রিভুজ আঁকতে শুরু করো, এরকম একটা একটা করে কর্ণ পাবা। কার্বন, ফসফরাস, তারপরে এরপরে পাওয়া হচ্ছে নাইট্রোজেন, সালফার, নাইট্রোজেন, সালফার, অক্সিজেন, ক্লোরিন, এই যে অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন, আর্গন বাদ, আমাদের ওইটা নিয়ে কাজ করা লাগবে না। তো আমরা দেখো কতগুলা কর্ণ পাইছি। আমরা প্রথম কর্ণের মধ্যে পাইছি লিথিয়াম, ম্যাগনেসিয়াম, দ্বিতীয় কর্ণের মধ্যে পাইছি বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, তৃতীয় কর্ণের মধ্যে পাইছি বোরন, সিলিকন, চতুর্থ কর্ণের মধ্যে পাইছি কার্বন, ফসফরাস, পঞ্চম কর্ণের মধ্যে পাইছি নাইট্রোজেন, সালফার, ষষ্ঠ কর্ণের মধ্যে পাইছি অক্সিজেন এবং ক্লোরিন। এগুলো একটু মনে রাখো। ওই তো কর্ণ মানে ভাইয়া কোনাকুনি, অতিভুজ যাহা ভাই কর্ণ তাহাই। তুমি একটা বর্গ চিন্তা করো, বর্গের কোনাকুনি বা কর্ণ যেটা হয়। আমি আমি বুঝতে পেরেছি আকিবুল, ইউ আর অ্যাবসলিউটলি রাইট যে ভাইয়া ত্রিভুজের কর্ণ হয় না, অতিভুজ হয়। ওই তো একই। আচ্ছা, বুঝছো? মেইন পয়েন্টটা দেখো, কর্ণ সম্পর্কের মানে কি। আমরা জানি যে একই গ্রুপের মধ্যে যারা অবস্থিত তাদের বৈশিষ্ট্য সেম হওয়ার কথা। যারা লিখতেছো তারা কলমটা রেখে দাও কাইন্ডলি, 2 মিনিটের জন্য কলমটা রেখে দাও প্রত্যেকে। কথাটা শোনো, আমরা জানি একই গ্রুপের দুইটা মৌলের মধ্যে বৈশিষ্ট্যের মিল থাকে। হ্যাঁ, এটা ট্রু। কিন্তু ভাইয়া দেখা গেল পর্যায় 2 এবং 3 ক্ষেত্রেই কোনাকুনি যে মৌলগুলো আছে তাদের ক্ষেত্রে বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়। তাহলে বিষয়টা কি হইল? একই গ্রুপের দুইটা মৌলের মধ্যে তো বৈশিষ্ট্যের মিল আছেই, এর পাশাপাশি কোনাকুনি যে দুইটা মৌল আছে তাদের মধ্যেও বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়। তো সায়েন্টিস্টরা চিন্তা করলো এই ঘটনাটা কেন, পরে তারা দেখলো যে তাদের মধ্যে আকারের সাদৃশ্য বিদ্যমান। দেখো, এবার লিখো, এই যে এই মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মে মিল বা সাদৃশ্য পাওয়া যায়। কারণ কি? সায়েন্টিস্টরা দেখলো, হিসাব নিকেশ করে দেখলো, কারণ তাদের আকার প্রায় সেম, প্রায় একই। আকারের সাদৃশ্য বিদ্যমান থাকার কারণে
তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যেও সাদৃশ্য পাওয়া গেছে। বুঝছো, তাদের বৈশিষ্ট্যের মধ্যে সাদৃশ্য পাওয়া গেছে। তার মানে খেয়াল করে দেখো, এস এবং পি ব্লক মৌলের পর্যায় 2 এবং 3-এ যারা বিদ্যমান, দেখো এস এবং পি ব্লকের পর্যায় 2 এবং 3-এ যে সমস্ত মৌল বিদ্যমান, তাদের তাদের ক্ষেত্রে দেখো কোনাকুনি কোনাকুনি যে মৌল আছে, ঠিক নিচেরটার ডানেরটা, কোন একটা মৌলকে ধরো, তার নিচেরটার ডানেরটা, এই যে কোনাকুনি মৌলগুলো আছে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মে মিল বা সাদৃশ্য দেখা যায়, কারণ এদের আকার প্রায় একই। ইহাকেই বলা হয় কর্ণ সম্পর্ক। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া কোন 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 বৈশিষ্ট্যের মধ্যে মিল আছে। যেমন খেয়াল করে দেখো ভাইয়া, বোরন একটা অপধাতু, সিলিকনটাও অপধাতু, দুইটাই অপধাতু। দেখো অ্যালুমিনিয়াম কিন্তু আবার ধাতু, সো বোরন অপধাতু, অ্যালুমিনিয়াম ধাতু, এই দুইটার মধ্যে বৈশিষ্ট্যের মিল পাওয়া যায় না। বাট কোনাকুনি এই দুইটার মধ্যে আবার বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়। বোরনটা অপধাতু, সিলিকনটা অপধাতু। বুঝা গেল? দেখো কার্বনের আকার যতটুকু, ফসফরাসের আকার প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি। বুঝছো, এরা হচ্ছে প্রায় কাছাকাছি। এরপরে নাইট্রোজেন, নাইট্রোজেন এবং ফসফরাস, এদেরও না আকারটা প্রায় কাছাকাছি। আকার কাছাকাছি হওয়ার কারণে এদের এরা যে যৌগ তৈরি করে, এই যৌগগুলোও না প্রায় সেম বৈশিষ্ট্যের হয়। তারপরে অক্সিজেন, ক্লোরিন, এদের মধ্যেও বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়। যেমন এদের তড়িৎ ঋণাত্মকতা প্রায় সেম, এদের ইলেকট্রন আসক্তিটাও প্রায় সেম। বুঝছো? তো কোন কোন বৈশিষ্ট্যের মধ্যে মিল পাওয়া যায়? একটা হচ্ছে ধরো যে তাদের ধাতব বৈশিষ্ট্য বা অধাতব বৈশিষ্ট্য, আরেকটা হতে পারে তাদের ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। এই সমস্ত কিছু বৈশিষ্ট্যে তাদের মধ্যে মিল পাওয়া যায়। এই মিলটা কেন? কারণ হলো ভাইয়া তাদের আকার প্রায় সমান। আকারটা কেন সমান বুঝো, এটারও আবার একটা সুন্দর জিনিস আছে। আমরা জানি সুন্দর সম্পর্ক আছে, উপর থেকে নিচের দিকে গেলে, তাকাও, উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়ে, আর বাম থেকে ডানে গেলে আকার কমে। সো একবার একটু বাড়লো আর একবার একটু কমলো, সেই হিসেবে প্রায় কাছাকাছি হয়ে যায় আকারটা। আমি আরেকবার বলি, উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, আর বাম থেকে ডানে গেলে আকার কমে। সো একবার একটু বাড়লো আর একবার একটু কমে গেল, সো তাদের মধ্যে আকারের একটা সাদৃশ্য চলে আসে। আকার যদি সেম হয়ে যায়, তাদের বৈশিষ্ট্য সেম হয়ে যাবে। বুঝছো? তার মানে এই কর্ণ সম্পর্কটা কোন ক্ষেত্রে কাজ করবে? শুধুমাত্র পর্যায় 2 এবং 3-এর ক্ষেত্রেই। পর্যায় 4, 5, 6-এর ক্ষেত্রে আমরা কোনো কথা বলবো না। ক্লিয়ার সবাই? বুঝছো তামিম? হ্যাঁ, আরাফাত বুঝতে পেরেছো, ইভা বুঝতে পেরেছো। সো এই হলো কাহিনী, এটাই হলো কর্ণ সম্পর্ক। সুন্দর করে লিখে নাও, লেখার পরে ডান লিখো। মোহাম্মদ আবু হানিফ, হারাদন নাক স্যার তোমাদের পটিয়া সরকারি কলেজের প্রাক্তন সহযোগী অধ্যাপক ছিলেন এবং বিভাগীয় প্রধান। হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে এই হারাধন নাক স্যার হচ্ছে চট্টগ্রামের। সবাই ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তো এই হলো মেইন বেসিক কাহিনীটা। এটা পরীক্ষায় আসে, মনে রাখবা, পরীক্ষায় আসে এটা। তো এই পি ব্লকের মধ্যে আরো কিছু জিনিস আছে, তোমরা একটু মনে রাখবা। সেটা হইলো এটা সব থেকে বৈচিত্র্যময় একটা ব্লক, সব থেকে বেশি বৈচিত্র্য দেখা যায় এর মধ্যেই। নানান ধরনের ধাতু, অধাতু, অপধাতু আছে, এদের বিক্রিয়াও অনেক ধরনের হয়। বুঝছো? এই পি ব্লক মৌলের মধ্যে এক ধরনের যৌগ পাওয়া যায়, যে যৌগটার নাম হলো ক্ল্যাথেরেট যৌগ। ক্ল্যাথেরেট যৌগ 18 নাম্বার গ্রুপের মধ্যে সেটা দেখা যায়। তোমরা একটু নিজেরা এটা পড়বা। হ্যাঁ, ক্ল্যাথেরেট যৌগ, যদি না বুঝছো আমি পরের দিন বুঝাই দিব না। ক্ল্যাথেরেট যৌগ পাওয়া যায় এর মধ্যে। তারপরে এখানে যারা অপধাতু আছে তারাই কিন্তু সেমিকন্ডাক্টর তৈরি করে। তো সেমিকন্ডাক্টর যারা যারা আছে সব কিন্তু এই পি ব্লক মৌলের মধ্যেই আছে। সেমিকন্ডাক্টর সমূহ এই পি ব্লকের মধ্যেই আছে।
বুঝছো, এরা নানান ধরনের বিক্রিয়া দেয়। এদের দেখা যায় উচ্চ তড়িৎ ঋণাত্মকতা আছে, এখানে হ্যালোজেন মৌলগুলো আছে, নানান ধরনের যৌগ তৈরি করে এরা। ওকে, সো আমরা আর পি ব্লক নিয়ে বেশি কথা বলবো না, এতটুকুই। এবার চলো আমরা যাই ডি ব্লক মৌলের কাছে। সো ডি ব্লকের যাবতীয় বৈশিষ্ট্য অলরেডি আমরা দেখে ফেলছি। এর মধ্যে আমরা স্পেশালি যেটা শিখবো সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল একটু লিখো দেখি ডেফিনিশনটা। না, আকার একদম 100% সেম হয় না, আকার হচ্ছে কাছাকাছি কাছাকাছি হবে, একদম হুবহু সেম না, কাছাকাছি হবে। বুঝছো, হুবহু সেম হলে তো তাদের সব বৈশিষ্ট্য সেমই হয়ে যেত, বাট এরা একদম সেম না, কাছাকাছি। আমি বলতেছি কাছাকাছি, কর্ণ সম্পর্ক এইভাবেই কাজ করে। আচ্ছা, অবস্থান্তর মৌল ইংরেজিতে বলা হয় ট্রানজিশন এলিমেন্টস। তোমরা 9-10-এ খুব ভালো করে পড়ছো, এখানে আরেকবার আমি মনে করাই দিচ্ছি জাস্ট। দেখো, যে সমস্ত ডি ব্লক মৌল যে সমস্ত ডি ব্লক মৌল অন্তত এমন একটি সুস্থিত আয়ন গঠন করে, অন্তত এমন একটি সুস্থিত সুস্থিত আয়ন গঠন করে, যার সর্বশেষ ডি অরবিটাল বা সর্বশেষ ডি উপস্তর আংশিক পূর্ণ থাকে, আংশিক পূর্ণ থাকে। এটা কিন্তু পরীক্ষায় আসে, 9-10-এও আসে, কলেজেও আসে। আচ্ছা ভাই, আংশিক পূর্ণ মানে কি? মানে এখানে একদম খালিও থাকবে না, আবার একদম পুরোপুরি ভরাও থাকবে না, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত থাকবে। হ্যাঁ, আংশিক পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বা ট্রানজিশন এলিমেন্টস বলে। তাদেরকে অবস্থান্তর মৌল বা ট্রানজিশন এলিমেন্টস বলে। এখানে কিন্তু কিছু সিলেক্টিভ মৌল বাদ পড়বে অবস্থান্তরের মধ্যে, বুঝছো? কিছু সিলেক্টিভ মৌল এখান থেকে বাদ পড়বে। যেমন এই অবস্থান্তর মৌলের মধ্যে কয়েকটা স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, যেমন এরা অবশ্যই ডি ব্লক মৌল, অবশ্যই এরা ডি ব্লক মৌল, এবং অন্তত একটা আয়ন গঠন করতে হবে যে কিনা সুস্থিত, স্টেবল। এখানে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া সুস্থিত আয়ন মানে কি, তাই না? একটা প্রশ্ন আসে না? সুস্থিত আয়ন মানে তুমি চারপাশে যাকে দেখো সেই হচ্ছে সুস্থিত। যেমন আমি এখানে দাঁড়ায় আছি আরাম করে, ভাই আমি সুস্থিত। আমি যদি বুর্জ খলিফার উপরে যেয়ে উঠতাম, আমি যদি 50 তলা বিল্ডিং এর একদম মাথায় যেয়ে বসতাম, সেখানে কি আমি সুস্থিত থাকতাম? অ্যান্সার হচ্ছে না। দেখা যাবে আমি ওখান থেকে তাড়াতাড়ি নিচে নেমে আসার চেষ্টা করব। সো ভাইয়া, যে জিনিসটা কোন একটা জায়গায় মানে বিরাজমান থাকে, যেটা পরিবেশে পাওয়া যায়, ওটাকে আমরা বলি সুস্থিত, বুঝছো? সেটাকে আমরা বলি সুস্থিত। হ্যাঁ, অনেকবার পি ব্লকটা, আরেকবার পি ব্লকটা বুঝে দাও, আমার প্রশ্ন কোনো ভাইয়াই পড়ে না। কই রে তরিকুল? পি ব্লক মানে এখানে আমি খুব বেশি একটা সময় নিব না, পি ব্লকে জাস্ট কর্ণ সম্পর্কটাই বুঝাইছি, ওইটাই বুঝো। আর পরে আমরা যখন প্রত্যেকটা গ্রুপ ধরে ধরে আলোচনা করব তখন বিস্তারিত ভাবে জানতে পারবা। তো আজকে ওইখানে বেশি দূর যাওয়া লাগবে না, আজকে আমরা জাস্ট এই ব্লক মৌলের কিছু কমন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? আচ্ছা, সো ভাই এখানে D5 না, শুধু D5 না, কেউ কেউ D5 বলে। D5 মানে হচ্ছে অর্ধপূর্ণ। D5 মানে হলো অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ না মানে এখানে একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে, তিনটাও হইতে পারে। দেখো, যদি তোমার D0 হয়, যদি ডি উপস্তরে কোনো ইলেকট্রন নাই থাকে, এটা হলো খালি, এটাকে আমরা আংশিক পূর্ণ বলতে পারি না। আবার যদি দেখো ডি এর মধ্যে পুরা 10টা ইলেকট্রন আছে, এটা আবার পরিপূর্ণ হয়ে যাবে, তাও সম্ভব না, বুঝছো? তাও সম্ভব না। অর্থাৎ আংশিক পূর্ণ থাকতে হবে, এবং আংশিক পূর্ণ থাকার একটা মাহাত্ম্য আছে। এখানে বেজোড় ইলেকট্রন থাকবে, লিখো বেজোড় ইলেকট্রন থাকতে হবে, অন্তত একটা হলেও বেজোড় ইলেকট্রন থাকতে হবে। যেমন দেখো, যদি D1 হয়,
1 2 3 4। আমি কয়েকটা তোমাদের ইয়ে করে নিচ্ছি, কপি করে নিচ্ছি। এই এবার তোমরা চালায় বুঝে যাবে সবকিছু। দেখো আমি কয়েকটা এক্সাম্পল দিব, একদম ইজি, একদম ইজি, একদম মানে মাথা নষ্ট হওয়ার কিছুই নাই। তকিবুল, সবাই আমার নামটাও ভুল করে, আরে তকিবুল নাম যে তকিবুল এটা কে জানতো রে, নাম তো তরিকুল হয়। আচ্ছা দেখো, যদি একটা হয় D1, তার মানে এখানে দেখো একটাই বিজোড় ইলেকট্রন আছে। যদি ইলেকট্রন থাকে দুইটা, হুন্ডের নীতি অনুযায়ী আমরা জানি বেজোড় সংখ্যক ইলেকট্রন মানে বেজোড় সংখ্যক ভাবে প্রবেশ করবে, সর্বাধিক অযুগ্ম ভাবে প্রবেশ করবে, তাই না? এরপরে দেখো যদি ভাই ইলেকট্রন তিনটা থাকতো, 1 2 3, সবগুলা বেজোড়। যদি ইলেকট্রন চারটা থাকতো, 1 2 3 4। ভাই যদি ইলেকট্রন পাঁচটা থাকতো, 1 2 3 4 5। দেখো যদি ইলেকট্রন ছয়টা থাকতো তাহলে কি হইতো? যদি ইলেকট্রন ভাই ছয়টা থাকতো তাইলে এইখানে আরেকটা যে যুক্ত হইতো, তাই না? আর যদি ভাইয়া একদম 10টাই থাকে ইলেকট্রন, যদি একদম 10টাই থাকে তাহলে কি হবে? তাইলে ঝামেলা হবে, 10টা থাকলে ঝামেলা। দেখো যদি পরিপূর্ণ হয়ে যায় তাইলেই ঝামেলা। দেখো এই যে 10টা ইলেকট্রন, তাইলে গেল এখানে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো শূন্যটা মানে সেখানে কোনো ইলেকট্রনই নাই, আর 10টা মানে এখানে সব জোড়, কোনো বেজোড় ইলেকট্রন নাই। তো অবস্থান্তর হওয়ার জন্য অবশ্যই সেখানে বেজোড় ইলেকট্রন থাকতে হবে, এটাই হচ্ছে শর্ত, একমাত্র শর্ত। এমন একটা আয়ন বা হচ্ছে মৌল যেখানে বেজোড় ইলেকট্রন থাকবে। বুঝছো ডিও ড্রিমার? উঠায় নাও, অবশ্যই বেজোড় ইলেকট্রন থাকতে হবে। তো এটা হবে না, এটা হওয়া যাবে না। এখানে বেজোড় ইলেকট্রন আছে, যত বেশি বেজোড় ইলেকট্রন তত বেশি অবস্থান্তর বৈশিষ্ট্য, মনে রাখবা। বেজোড় ইলেকট্রন যত বেশি, অবস্থান্তর বৈশিষ্ট্য তত বেশি হবে। লিখে রাখো, বেজোড় ইলেকট্রন যত বেশি, অবস্থান্তর বৈশিষ্ট্য তত বেশি। ভাই জটিল আয়ন পড়াবেন না, জটিল আয়ন পড়াবো হচ্ছে ধরো 11 কি 12 নাম্বার ক্লাসে। জটিল যৌগ আমরা পড়াবো 11 থেকে 12 নাম্বার পর্বের মধ্যে। সো এখনই না, আমরা আস্তে আস্তে করে আগাচ্ছি ভাইয়া, ধৈর্য ধরো, তোমাদের অনেক সময় আছে, এইচএসসির আগে অনেক সময় আছে। সো আমরা আস্তে আস্তে করে আগাবো। হ্যাঁ ডান, তাই না? ডান। তাহলে এবার এই লাইনটা লিখো, বেজোড় ইলেকট্রন যত বেশি, অবস্থান্তরের বৈশিষ্ট্য তত বেশি। বেজোড় ইলেকট্রন যত বেশি, অবস্থান্তর বৈশিষ্ট্য তত বেশি। অবস্থান্তর বৈশিষ্ট্য তত বেশি হবে, তত বেশি হবে। সো অবস্থান্তর বৈশিষ্ট্য কি কি? এক নাম্বার হইল এরা রঙিন যৌগ গঠন করতে পারে। দেখা যাবে যেখানে যত বেশি বেজোড় ইলেকট্রন, তার কালারের ভেরিয়েশন তত বেশি। ডি অরবিটাল যদি অর্ধপূর্ণ থাকে তাইলেও সে অবস্থান্তর, 100% অবস্থান্তর। ঠিক আছে? সো আংশিক পূর্ণ থাকলেই হবে। রঙিন যৌগ গঠন, তারা নানান বর্ণের যৌগ গঠন করতে পারে। যেমন তোমরা জানো কপার 2+ হচ্ছে নীল, তাই না? কপার 2+ কি? নীল। আয়রন 2+ কি? সবুজ, সবুজ। তারপরে আয়রন 3+, এই যে কালারগুলো তোমরা শিখছো, অবস্থান্তর মৌলই কালার দেখায়। আর সে যদি অবস্থান্তর না হয় তাহলে সব সাদা। তাহলে তোমরা পড়ছো না সোডিয়ামের ইয়ে হয় সাদা, জিঙ্কের বর্ণ হয় সাদা, অ্যালুমিনিয়ামের বর্ণ হয় সাদা, মনে আছে কিনা? সাদা।
অবস্থান্তর না হইলেই সাদা, আর অবস্থান্তর হইলেই রঙিন। 2 নাম্বার, এরা প্রভাবক হিসেবে কাজ করে, এরা বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে, প্রভাবক হিসেবে কাজ করে। লিখে নাও, অনেক সুন্দর তথ্য। এরা প্রভাবক হিসেবে কাজ করে, যত বেশি বিজোড় ইলেকট্রন থাকবে আর প্রভাবন ক্ষমতা তত বেশি হয়ে যাবে। প্রভাবক হিসেবে কাজ করে, প্রভাবক হিসেবে কাজ করে। যেমন এক্সাম্পল, প্রায় সবাই প্রভাবক হিসেবে কাজ করে। যেমন তোমরা জানো নিকেল প্রভাবক, সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কাজ করে অ্যালকেন অ্যালকিনের। আয়রন প্রভাবক, মলিবডেনাম প্রভাবক, তারপরে কপার প্রভাবক, তারপরে কি নাই, আসলে সবই আছে, সবই প্রভাবক হিসেবে কাজ করে, প্রায় কোনো না কোনো প্রভাবক হিসেবে এরা কাজ করে বিক্রিয়ার। ঠিক আছে, হ্যাঁ, জিঙ্ক অবস্থান্তর মৌল নয়। ঠিক আছে, 3 নাম্বার দেখো, 3 নাম্বার দেখো, এরা চৌম্বক ক্ষেত্রে আকৃষ্ট হয়, চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়। এদেরকে কোন একটা চুম্বকের পাশে রাখলে চুম্বক কর্তৃক আকৃষ্ট হয়, আকৃষ্ট হয়, আকৃষ্ট হয়। এইখানেও যত বেশি বিজোড় ইলেকট্রন সে চুম্বক দ্বারা ভাইয়া তত বেশি আকৃষ্ট হবে। বুঝছো, চৌম্বকত্বের একটা সূত্র আছে, চৌম্বকত্বের একটা সূত্র আছে। সো কে কত বেশি চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে, এটা সূত্র হইল √n × n+2, যেখানে n হইল বিজোড় ইলেকট্রন সংখ্যা, যেখানে n কি বিজোড় ইলেকট্রন সংখ্যা, n হইল বিজোড় ইলেকট্রন সংখ্যা। তো বুঝতেই পারছো, বিজোড় ইলেকট্রন যত বেশি হবে ততই এদের চৌম্বকত্ব বেড়ে যাবে। ঠিক আছে, এবং ইহাকেই বলা হয় প্যারা চৌম্বকত্ব, প্যারাম্যাগনেটিজম, PARA, প্যারা ম্যাগনেটিজম, প্যারাম্যাগনেটিজম বলা হয় এদেরকেই। ঠিক আছে, তহিন বলল যে ছুটি দেন না কেন? আচ্ছা, তোমাদের কি ছুটি লাগবে? একটু শেষ করি আমি, তোমাদের বিরক্তি লাগলে বলো, আমি শেষ করে দিব, বাকি টপিক অন্য ক্লাসে পড়াবো না। বাট আই থিঙ্ক এগুলা জানার দরকার আছে, আমরা বেসিক পড়াচ্ছি, খুব সুন্দর বেসিক এই চ্যাপ্টারের। বিএম হচ্ছে একক, বোর ম্যাগনেটন। অ্যাকচুয়ালি আমি জানি না কয়টায় ক্লাসটা শেষ হবে, আমি পড়াইতেই আছি। ও, ক্লাস টাইম তো শেষ। ওকে, 9:15 ক্লাস, তাহলে অনেক সময় আছে। বোর ম্যাগনেটন হচ্ছে চৌম্বকত্বের একক। সো বিজোড় ইলেকট্রন যত বেশি, সে চৌম্বক ক্ষেত্র দ্বারা তত বেশি আকৃষ্ট হবে। দেখা যাবে লোহা প্রবল ভাবে চৌম্বক দ্বারা আকৃষ্ট হয়, তারপর কোবাল্ট প্রচুর পরিমাণে লোহা দ্বারা আকৃষ্ট হয়। যেমন নিফেকো, 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 এই 3 জনকে আমরা বলি ফেরোম্যাগনেটিক পদার্থ। এরা সব থেকে বেশি আকৃষ্ট হয় চৌম্বক ক্ষেত্র দ্বারা। লিখে রাখো, এরাই সব থেকে বেশি আকৃষ্ট হয় চৌম্বক ক্ষেত্র দ্বারা, চৌম্বক ক্ষেত্র দ্বারা এরা সব থেকে বেশি আকৃষ্ট হয়। এদেরকে বলা হয় ফেরো চৌম্বক পদার্থ, ফেরো চৌম্বক। যারা চৌম্বক ক্ষেত্র দ্বারা সব থেকে বেশি আকৃষ্ট হয় এদেরকে বলা হয় ফেরো চৌম্বক পদার্থ, ফেরোম্যাগনেটিক পদার্থ। বুঝছো, এই 3টাকে আমরা বলি ফেরোম্যাগনেটিক পদার্থ। এটা পরীক্ষায় আসে, নিফেকো, আমরা মনে রাখবা, নিফেকো, নিফেকো, এরা হলো ফেরোম্যাগনেটিক পদার্থ। এরা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবল ভাবে আকৃষ্ট হয়, প্রবল ভাবে আকৃষ্ট হয়। ঠিক আছে, সো এই হলো তোমার কিছু বৈশিষ্ট্য। তারপর আছে জটিল যৌগ গঠন, এটাও লিখে রাখো। 4 নাম্বার, এরা জটিল যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন। বুঝছো, এরা জটিল যৌগ গঠন করে। সো জটিল যৌগ নিয়ে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব, পুরো একটা ক্লাস নিয়ে আলোচনা করব জটিল যৌগ, বা 2টা ক্লাসও লাগতে পারে। বুঝছো, জটিল যৌগ।
তারপরে আরো কিছু বৈশিষ্ট্য আছে, সো এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো। হ্যাঁ, আমরা দেখবো জটিল যৌগ গঠন এই সেই। তো এরা হচ্ছে তোমার অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। তো অবস্থান্তর মৌল কারা? আমরা অলরেডি দেখছি, যাদের মধ্যে বেজোড় ইলেকট্রন থাকবে অন্তত একটা সুস্থিত আয়নে, যে আয়নটার তোমার যার এক্সিস্টেন্স বাস্তবে থাকে, যেটা বাস্তবে যে আয়নটা বিরাজ করে ওটাকে আমরা বলি সুস্থিত আয়ন, বুঝছো? যেমন দেখো Fe2+ এবং 3+, এই দুইটার যৌগই আমরা দেখতে পাই, এরা হচ্ছে সুস্থিত। কিন্তু Fe4+ এর কোনো আয়ন আমরা দেখতে পাই না, এটা সুস্থিত না। তারপরে Fe+, এটাও সুস্থিত না, এদের যৌগ বানানো যায় না, বুঝছো? এদের যৌগ বানানো যায় না, তাই এরা হচ্ছে সুস্থিত নয়। বাট এই দুইটা আয়ন আবার বানানো যায়, এই জন্য এদেরকে আমরা বলি সুস্থিত। সো এমন কিছু সুস্থিত আয়ন থাকবে যাদের সর্বশেষ ডি উপস্তরে ইলেকট্রন আংশিকভাবে পূর্ণ থাকবে, এদেরকে আমরা অবস্থান্তর মৌল বলি। সো সেই হিসেবে আমরা দেখতে পাই তোমার স্ক্যান্ডিয়াম বাদ, তারপরে 12 নাম্বার গ্রুপে যারা আছে, 12তম গ্রুপে যারা যারা আছে তারা সবাই বাদ, এরা বাদে, বাকি যারা থাকবে তারা সবাই অবস্থান্তর। তো এটা মনে রাখো, স্ক্যান্ডিয়াম বাদে এবং 12তম গ্রুপে কারা আছে? জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, আর কে যেন আছে 12 নম্বর গ্রুপে, মানে এরা বাদে বাকি সবাই হচ্ছে অবস্থান্তর। হ্যাঁ, দাদুরা জানতে চাও না তোমাদের প্রশ্ন? ওকে, একজন প্রশ্ন করছে, ইয়েস, এই ফিলটুকু আনতে হবে কেমিস্ট্রির। আমরা আস্তে আস্তে করে এমন ভাবে তোমাদেরকে কেমিস্ট্রিটা বুঝাই দিব, এটাই সব থেকে প্রিয় সাবজেক্ট হবে ইনশাল্লাহ কলেজে। হ্যাঁ, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, আর হচ্ছে সিএন এর ফুল ফর্ম যেন কি ভুলে গেলাম, কোপারনিশিয়াম মনে হয়, কোপারনিশিয়াম। গ্রুপ 12তে যারা আছে তারা হইল জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এবং কোপারনিশিয়াম, সিএন। এরা ছাড়া বাকি সবাই অবস্থান্তর। সেই হিসেবে আমরা বলতে পারি যে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয়। এই যে এই কয়েকটা বাদ পড়বে, এরা ডি ব্লক কিন্তু অবস্থান্তর না। বুঝা গেল? আচ্ছা, পূর্ণ এর আগে D10, অর্থাৎ ডি এর মধ্যে যদি তোমার 10টা ইলেকট্রন থাকে, এটাকে আমরা বলি একদম পরিপূর্ণ, অলরেডি পরিপূর্ণ। সো আমরা মোটামুটি আমাদের আলোচনা শেষ করে ফেললাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এফ ব্লক মৌল নিয়ে আরো দু একটা কথাবার্তা বলবো, রেয়ার আর্থ এলিমেন্ট এফ ব্লক নিয়ে আমরা কথা বলবো। এই যে ল্যান্থানাইডের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, অ্যাক্টিনাইডের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, এই যে কিছু এমসিকিউ সলভ করাবো, বুঝছো? এই এমসিকিউ আমরা এই কিছু সলভ করাবো নেক্সট ক্লাসে। অনেকগুলো এমসিকিউ আছে, খুব সুন্দর সুন্দর এমসিকিউ, এবং আমি আজকের এই পুরাটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় এমসিকিউ গুলো নিজেরাও প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা, এখন দাদুরা জানতে চাইতে তোমরা অলরেডি কয়েকটা প্রশ্ন করে ফেলছো, সেটা হচ্ছে, ভাই আমি লুমি ফেস ক্রিমটা আমার ব্রণের জন্য ব্যবহার করি কিন্তু এটা খুব জ্বলে, অ্যাকচুয়ালি এটার বৈশিষ্ট্য হচ্ছে একটু জ্বলে, জাস্ট 7 থেকে 10 দিন পরে দেখবা যে ওই ব্রণটা ক্লিয়ার হয়ে গেছে, বুঝছো? সো এটা কোনো খারাপ কিছু না, যে জায়গাটা একটু জ্বলে এটা খারাপ কিছু না, এটা ঠিক হয়ে যাবে। ভাই আমার চুল সাদা হয়ে যাচ্ছে, এটা না আসলে ভাই জেনেটিক্যাল একটা ইস্যু। আর একটা বিষয়, যারা একটু রোদে রোদে বেশি ঘুরে তাদের ক্ষেত্রে চুল সাদা হয়ে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায়। ইউভি রেডিয়েশনটা যখন আসে তখন এইটা বেশি দেখা যায়। সো চুল সাদা হয়ে যাওয়া, প্রথম কথা, এটা একটা জেনেটিক ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে যারা রোদে রোদে ঘুরে, ইউভি রশ্মির উপস্থিতিতে যারা বেশি ঘোরাঘুরি করে তাদের চুল সাদা হয়ে যেতে পারে, বুঝছো? আর তৃতীয় কথা হইলো, এটা নিয়ে চিন্তার কিছু নাই, কারণ সাদা চুল খারাপ না, সাদা চুল হইলে আরো সুন্দর লাগে, ঠিক আছে? তোমার সাইকোলজিটা একটু চেঞ্জ করো, যেটাকে তুমি অ্যাভয়েড করতে পারবে না, আনঅ্যাভয়েডেবল যে কোনো ঘটনায় তোমাকে মেনে নিতে হবে, ঠিক আছে? ডার্ক সার্কেল দূর করার উপায়, ঘুম ঠিকঠাক লাগবে। ডার্ক সার্কেলের জন্য একমাত্র হচ্ছে ভাই ঘুম, চোখের নিচে যে ডার্ক সার্কেল পড়ে। আর একটু শশা, তারপরে ধরো যে ডাল ডাল বাটা, এর সাথে মুলতানি মাটি, এগুলা মিশিয়ে এই জায়গাটা দিয়ে রাখলে এটাও ঠিক হয়ে যায় আস্তে আস্তে। তো মুলতানি মাটি তুমি সারা চেহারার মধ্যেই দিতে পারো, বেটার, ঠিক আছে? আচ্ছা,
যাদের মুখে অনেক ব্রণ, বললাম তো ট্রাইফেরোটিন ওষুধটা ইউজ করবা, ট্রাইফেরোটিন বা লুমিফেস, বাজারে পাওয়া যায় লুমিফেস নামে। ওকে, হ্যাঁ, পড়া মনে রাখার জন্য কিছু বলেন। এই প্রশ্নটা আমি আজকে নিব, আর কোনো প্রশ্ন নিব না। দেখো ভাইয়া, পড়া মনে রাখার কিছু কৌশল, পড়া মনে রাখার কিভাবে আমরা পড়া মনে রাখতে পারি, ইম্পর্টেন্ট প্রশ্ন। সো ভুলে যাওয়ার যে প্রবণতাটুকু, এটা কেন? আমি শুরুতে তোমার কিছু সাইকোলজিক্যাল ইস্যু নিয়ে কথা বলবো, আমাদের লাইফস্টাইল নিয়ে কথা বলবো, তারপরে কিছু ঔষধ নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো পড়া মনে না থাকা, এটার কারণ কি? এর পেছনে কারণটা কি? প্রথম এবং প্রধান কারণ যদি আমি হিসেব করি, সেটা হচ্ছে মনোযোগের অভাব, অ্যাটেনশন। তুমি যাহাই পড়বা তার মধ্যে যদি অ্যাটেনশন না থাকে, যেমন অনেক বাচ্চার দেখবা যে অ্যাটেনশন ডেফিসিয়েন্সি থাকে। যেমন কিছু সময় আমার মনোযোগ এখানে আছে, 5 সেকেন্ড পরে মনোযোগ অন্যদিকে চলে গেছে। তাইলে যে জিনিসটা তুমি মাত্র 5 সেকেন্ড দেখছো বা 2 সেকেন্ড দেখছো, ভাই এটা কখনোই মনে থাকবে না। তো তোমাকে একটু দীর্ঘ সময় ধরে জিনিসটা পড়তে হবে, বুঝছো সাইমা? সীমা জাহান, হ্যাঁ। তোমাদের সবার প্রশ্ন আমি পড়তেছি, ভাই চুল ঘন করার উপায় কি? এটা নিয়ে আমরা গত ক্লাসে কথা বলছি, আজকের এটা নিয়ে বলবো না। সো আমার নিজের মধ্যে যে পরিবর্তনটা আমি পাইছি সেটা আমি গত ক্লাসে বলছি, ওটা দেখবা। সো অ্যাটেনশনটা, আমি সাইকোলজিক্যাল ইস্যু নিয়ে কথা বলতেছি, ভাই অ্যাটেনশন বাড়াইতে হবে। কারণ তুমি যদি একটা বিষয়ে কম সময় দাও, ওই বিষয়টা তোমার মাথায় ঢুকবে না। আমাদের ব্রেন এমন ভাবেই ডিজাইন করা, তুমি যার উপরে একটু বেশি গুরুত্ব দিবা, ব্রেন সেটাকে মনে রাখবে। ধরো তুমি গত 1 সপ্তাহে 5টা উষ্টা খাইছো, বা 20টা মশার কামড় খাইছো, বা নানান জনে নানান কথা বলে, পজিটিভ কথা বলে, নেগেটিভ কথা বলে, সবকিছুই যদি তোমার ব্রেন মনে রাখতো, তুমি পাগল হয়ে যেতা। তো কিছু অগুরুত্বপূর্ণ জিনিস ব্রেন মাথা থেকে বের করে দেয়, বলে যে এগুলো লাগবে না। কিছু গুরুত্বপূর্ণ জিনিস ব্রেন মাথায় রাখে। সেই গুরুত্বপূর্ণ জিনিসটা কি, এটা তোমাকে বুঝাইতে হবে ব্রেনকে। ব্রেনকে বুঝাইতে হবে যেটা ইম্পর্টেন্ট। কেমনে বুঝাবা দেখো, যেমন গত বছর তোমরা এসএসসি পরীক্ষা দিছিলা, এটা আজীবন মনে থাকবে যে তোমরা 2025 সালে এসএসসি পরীক্ষা দিছিলা। কারণ তোমরা এসএসসি পরীক্ষার জন্য অনেক প্রিপারেশন নিছো, অনেক চেষ্টা করছো, অনেক পড়াশোনা করছো, তাই ব্রেন এটাকে মনে রাখছে। তো তুমি যে টপিকটায় গুরুত্ব দিবা, সেই টপিকটা ব্রেন মনে রাখবে। সো শুরুতে ইম্পর্টেন্স বাড়াইতে হবে, যা কিছুই তুমি দেখবা তার জন্য ইম্পর্টেন্স বাড়াইতে হবে, যে জিনিসটা তুমি মনে রাখতে চাও। সো অ্যাটেনশন, অ্যাটেনশন বাড়াইতে হবে, ইম্পর্টেন্স দিতে হবে। কারণ একটা সহজ কথা বলি, এই বয়সে না অনেকের চোখে নানান রঙিন চশমা লাগে, যাই তুমি দেখবা তাই না ভাল লাগে। এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ভাল লাগতেছে। এই যে একটা গার্লস স্কুলের সামনে যে দাঁড়াইছি, ভাল লাগতেছে। একটা মেয়ের ক্ষেত্রে হয়তো বা অপোজিট জেন্ডারের প্রতি একটা আকর্ষণ তৈরি হইতে পারে। সো এই জিনিসটা কি জানো, এটা হচ্ছে কি, কি যেন বলতে, যে এটা বলতেছিলাম, আয় হায় আমি নিজে তো ভুলে গেলাম, আয় হায় ভুলে গেছি। যাই হোক, অনেক কিছু মাথায় ঘুরতেছিল, এই জন্য ভুলে গেছি। সো আচ্ছা, আমি একটু পরে বলবো না গল্পটা। আচ্ছা যাই হোক, ইম্পর্টেন্স, হ্যাঁ ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স দিতে হবে। সো এই বয়সে না রঙিন চশমার কারণে অনেকে অনেক সম্পর্কে জড়িয়ে যায়, এবং এই সম্পর্কগুলো অধিকাংশ ক্ষেত্রে 2-3 মাসের বেশি টিকে না। একদম এটা লিখে রাখতে পারো, এই সময় সম্পর্কগুলো না 2-3 মাসের বেশি টিকে না, স্পেশালি তাদের মধ্যে যারা তার পার্টনারকে ইম্পর্টেন্স দিতে জানে না। তো যারা ইম্পর্টেন্স দিতে জানে, তাদের সম্পর্কটা দীর্ঘদিন ধরে টিকে। তো তুমি সম্পর্কের কথা বলো বা তুমি পড়াশোনার কথা বলো, যেখানে তুমি গুরুত্ব দিবা, যেখানে তুমি লেগে থাকবা, যেখানে তুমি সময় ব্যয় করবা, সেই জিনিসটাই টিকে থাকবে, বুঝছো? তো তুমি যদি কোনো কিছুকে মনে রাখতে চাও, তোমার পড়া মনে রাখতে চাও, তাকে গুরুত্ব দিতে হবে, তাকে অ্যাটেনশন দিতে হবে, তাকে সময় দিতে হবে, টাইম দিতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? টাইম দেওয়া, অ্যাটেনশন দেওয়া, ইম্পর্টেন্স দেওয়া, দ্যাট ইজ দ্য থিং, তুমি যে কোনো কিছুতে সাকসেসফুল হওয়ার জন্য। দ্বিতীয় কথা ভাইয়া, পড়া মনে না থাকার আরেকটা কারণ হইতে পারে কম ঘুম। আমরা আস্তে আস্তে ফিজিওলজিতে ঢুকতেছি। ঘুম যদি কম হয়, আমাদের ব্রেনের মধ্যে কর্টিসলের পরিমাণ বেড়ে যায়। কর্টিসল, এটা একটা হরমোন। এই কর্টিসলকে বলা হয় স্ট্রেস হরমোন। স্ট্রেস হরমোন। তোমাদের কারোর কি এরকম কখনো হয়েছে যে মাথার মধ্যে যেন কুয়াশা হয়ে আছে,
কুয়াশা লাগতেছে, মানে ব্রেন ফগ হয়ে গেছে, চোখে ঘোলা দেখতেছো। এই জিনিসটা কেন হয় ভাই? এই জিনিসটা হয় স্ট্রেস হরমোনের কারণে, কর্টিসলের কারণে। এই কর্টিসলটা দেখা যায় তোমার যদি অ্যাটেনশন কম থাকে কোনো কিছুতে, তাহলে তোমার ঘুম কম হইতেছে, এই সমস্ত কন্ডিশনে। আবার যারা বেশি চিনি খায় তাদেরও কিন্তু কর্টিসলের পরিমাণটা বেড়ে যায়। সো ব্রেন ফগ, তারপরে তোমার ব্রেনটা একটু কুয়াশাচ্ছন্ন হয়ে যাওয়া, তোমার চোখ ঘোলা হয়ে যাওয়া, এটাকে আমরা বলি তোমার কি হওয়া, ব্রেন ফগ হওয়া, বুঝছো? তার ক্ষেত্রে পড়া এমন হতে পারে যে মনে থাকবে না। সো ঘুম জরুরি। অ্যাটলিস্ট তুমি 6 থেকে 7 ঘন্টা ভাই ঘুমাও। এমন ভাবে ঘুমাবা, ঘুমের আধা ঘন্টা আগে কোনো ফোন হাতে নিবা না। এটা আজকে থেকে কথা দিতে হবে। আজকে থেকে না দিলেও কালকে থেকে হইলেও এই কাজটা করতে হবে, যে ঘুমের আধা ঘন্টা আগে কোনো ফোন নেওয়া যাবে না। ঘুমের 1 ঘন্টা আগে কোনো ভারী খাবার খাওয়া যাবে না। দুধ খাইতে পারো, দুধ খেলে ভালো ঘুম হয়, কারণ এর মধ্যে না প্রচুর তোমার সুক্রোজ আছে, যেটা ভালো। আমাদের ল্যাকটোজ আছে, এটা ঘুমের জন্য সহায়ক। তো তুমি দুধ খেয়ে ঘুমাইতে পারো। তুমি একটু বই পড়তে পড়তে ঘুমাইতে পারো, বুঝছো? কখনো ফোন হাতে নিবা না ঘুমের আগে। তারপরে সকালে ঘুম থেকে উঠে সাথে সাথে ফোনটা হাতে নিবা না। সকালে ঘুম থেকে উঠো, হাত মুখটা ধো, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করো, তারপরে তুমি তোমার মেন্টাল স্ট্রেসের কাজে ঢুকো। ঠিক আছে, এটা একটা বিষয়। 3 নাম্বার আরেকটা বিষয় পড়া মনে না থাকার, সেটা হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। যারা এতক্ষণ ধরে ভাবতেছো যে ভাইয়া আমি তো পড়ি, অনেক সময় নিয়ে পড়ি, আমার পর্যাপ্ত ঘুমও হয়, তারপরেও পড়া মনে থাকে না, তাদের জন্য হইতে পারে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি এর অভাব। বর্তমান সময়ে এই বাংলাদেশের মানুষের মধ্যে একটা মহামারী হয়ে গেছে ভিটামিন ডি এর ঘাটতি। ভিটামিন ডি এর ঘাটতি একদম পুরো মহামারী। তো তোমরা যদি আজকে ব্লাড টেস্ট করাও, দেখবা যে তোমার ভিটামিন ডি এর ঘাটতি আছে। এই ভিটামিন ডি এর ঘাটতির কারণে ক্যালসিয়ামেরও অপর্যাপ্ততা দেখা যায়, কারণ ক্যালসিয়াম অ্যাবজর্ব হওয়ার জন্য ভিটামিন ডি লাগে। ভিটামিন ডি এর ঘাটতি হলে ক্যালসিয়ামেরও ঘাটতি হয়, বুঝছো? এই ভিটামিন ডি এর ঘাটতির সাথে সাথে তোমার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, তোমার ব্রেনের মধ্যে ফগ বেড়ে যায়, কর্টিসল লেভেল বেড়ে যায়। সো তোমাকে এই ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে হবে। সো তোমাদের বয়স যদি 18 হয়ে থাকে, তাইলে 18 অনেকের হয়েছে বা অনেকের হয় নাই, সো আমি যেটা বলবো যে তোমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাও। তোমাদের বয়স মানে কারোরই ভিটামিন ডি 18 হয় নাই, সো যদি না হয় তোমরা আজকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাবা। বাজারে অনেক ধরনের ভিটামিন ডি সাপ্লিমেন্ট, খুব ভালো ভালো ভিটামিন ডি সাপ্লিমেন্ট পাওয়া যায়। একটা হতে পারে ডি রাইজ, একটা হতে পারে অস্টিও ডি, বুঝছো? অনেক ধরনের স্ট্রেংথে পাওয়া যায়, তোমরা এটা নিতে পারো। 20,000 IU প্রতি সপ্তাহে ভাইয়া একটা করে খাবা, 1 মাস। দেখো, প্রতি সপ্তাহে একটা করে 1 মাস খাবা, তার মানে প্রথম 1 মাসে তুমি খাবা 4টা, তাই না? 4 7 28, প্রতি সপ্তাহে একটা করে খাবা। তারপরে প্রতি মাসে একটা করে খেয়ে ফেলবা, প্রতি মাসে একটা, তাইলেই যথেষ্ট। আমি এইভাবেই খাই। যেমন আমার যখন মনে হচ্ছে যে প্রবলেম শুরু হয়ে গেছে ভিটামিন ডি এর ঘাটতি, তখন আমি 4টা 40,000 IU, আমার বয়স হচ্ছে 18-র বেশি, তো 40,000 IU এর 4টা আমি শুরুতে খাইছি। তারপর এখন প্রতি মাসে মাসে একটা করে খাই। যথেষ্ট ভাইয়া, যথেষ্ট এটার জন্য, বুঝছো? যথেষ্ট। তো ডি রাইজ, অস্টিও ডি খাইতে পারো। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ব্রেনের জন্য বেশ ভালো। ওমেগা 3, কোন কোন খাবারে ওমেগা 3 পাওয়া যায় সেটা দেখো। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এগুলো খাও, তোমার ভালো লাগবে। এবং আজকে হচ্ছে তোমার ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 5 মাস। 5 মাসের পরে আমাকে বলবা যে ভাইয়া আমূল পরিবর্তন আমি খেয়াল করছি, তোমার মেজাজ, মন মেজাজ ফুরফুরা লাগতেছে, তোমার ভালো লাগতেছে, তোমার ঠিকঠাক ঘুম হইতেছে, তোমার পড়াশোনা হইতেছে, সবকিছু ঠিকঠাক। যদি তোমার এই সবকিছু ভালো থাকে, মরএফ ব্যবহার করলে কি চুল বড় হবে? ইয়েস, চুল বড় হবে। চুল পড়া শুরুতে কমবে, তারপর আস্তে আস্তে চুলের গ্রোথ বাড়বে। ওকে, তো আমরা একটু সামারিটা নিই, যে দেখো পড়া মনে না থাকার প্রথম কারণ হচ্ছে তুমি যেটা পড়তেছো
সেখানে তুমি অ্যাটেনশন দিচ্ছ না, তোমার অ্যাটেনশন অন্য কিছুতে। এই যে রঙিন প্রজাপতি উঠতেছে, সেই প্রজাপতির দিকে তোমার অ্যাটেনশন, তুমি তাকে ইম্পর্টেন্স দিচ্ছ না। ভাই ইম্পর্টেন্স না দিলে জগতে কেউ থাকবে না। বাবা মাকেও যদি তুমি ইম্পর্টেন্স না দাও, একটা বয়স পরে যে দেখবা বাবা মাও তোমার মন খারাপ করে বসে থাকবে। টাইম, তুমি যদি টাইম না দাও, টাইম দিতে হবে ভাইয়া। টাইম না দিলে কোনো কিছু ঠিক থাকবে না। কনসিস্টেন্ট থাকতে হবে সবকিছুতে। দ্বিতীয় কথা, যদি ঘুম কম হয়, দিস ইজ দ্য মেইন কালপ্রিট আমাদের আমাদের কি বলে আমাদের শরীর খারাপ হওয়ার। তার জন্য কর্টিসল লেভেল বেড়ে যায়, স্ট্রেস বাড়ে, স্ট্রেস মনে হয়, ব্রেনটা একটু ফগ হয়ে থাকে, কোনো কিছু আর মাথায় ঢুকে না। তো ঠিকঠাক ঘুমাইতে হবে, রাত 11টা বা 12টা থেকে সকাল 7টা পর্যন্ত বা 6টা পর্যন্ত, বুঝছো? সকালে উঠে একটু হাঁটাহাঁটি করো। এরপরে এই সবকিছু ঠিক আছে, তাও যদি খারাপ থাকে তাইলে অবশ্যই তোমার মধ্যে ভিটামিন ডি এর ঘাটতি আছে। সো সেই ডি এর ঘাটতি পূরণ করতে হবে। এই ভিটামিন ডি এর ঘাটতির পাশাপাশি সবকিছু রিলেটেড এর সাথে। পড়া মনে থাকে না, 2 দিন পর পরে আমি অসুস্থ হয়ে যাই, আমার জ্বর ঠান্ডা কাশি হয়, তারপরে আমার হাত পা ব্যথা করে, তার মানে এখানে ক্যালসিয়ামের ঘাটতি আছে। তো তার জন্য ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাইতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাও, ব্রেনের সবথেকে ইম্পর্টেন্ট কেমিক্যাল হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এখানে এগুলা তোমরা কেমিস্ট্রি পড়বা, তো কেমিস্ট্রির মধ্যে আমরা জৈব রসায়নে পড়াবো ডিএইচএ, ইপিএ, এই মলিকিউলগুলো আমাদের ব্রেনে আছে। তারপরে ভিটামিন সি, এগুলা ব্রেনে আছে, বুঝছো? এগুলা ব্রেনকে দিতে হবে। সো এই সবকিছু করো, ইনশাল্লাহ দেখবা ভালো হয়ে গেছে। আচ্ছা, ভিটামিন ডি অবশ্যই একটু চর্বি জাতীয় খাবারের সাথে ভিটামিন ডি খেলে ভালো, বুঝছো? ভিটামিন ডি কখনো খালি পেটে খাবা না, চর্বি জাতীয় খাবারের সাথে খাবা। কারণ ভিটামিন ডি নিজেই চর্বিতে দ্রবণীয় হয়, তাই চর্বি জাতীয় খাবারের সাথে ভিটামিন ডি খাইলে ভালো অ্যাবজর্পশন হয়। চর্বি জাতীয় খাবার কি আছে? ধরো যে তুমি মাংস খাইলা, মাংসের মধ্যে চর্বি আছে, চর্বি খাওয়ার পাশাপাশি তুমি এটা খাও। দুধের মধ্যে ভালো লেভেলের ফ্যাট থাকে, তো তার সাথে খাও, তাহলে দেখবা যে এটা ভালো কাজ করবে। অনেক তথ্য আছে, অনেক কথা আছে, ইনশাল্লাহ আমরা বাকি কথা পরের ক্লাসে বলবো না, ঠিক আছে? তো আজকে এইখান থেকে তোমরা নতুন কিছু আইডিয়া পাইছো কিনা তোমার নিজের জীবন সম্পর্কে, তোমার স্বাস্থ্য সম্পর্কে, এটা জানাই দিতে পারো আমাকে। আরো যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করতে পারো গ্রুপে, আমি এক এক করে তোমাদের সেই প্রশ্নগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। চুল পড়া নিয়ে আমি আরেকদিন বলবো না, হ্যাঁ? আজকে অনেক সময় হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।